অনেকদিন ধরে দেশের সব জায়গায় কিশোর মেয়ে ছেলেরা আত্মহত্যা করছে। পুলিশ আর বিভিন্ন গোয়েন্দা সংস্থা বুঝতে পারছে না কিছুই। আত্মহত্যা করা সকল মেয়ে আর ছেলেদের পরিবারের সাথে কথা বলে, এমনকি আত্মহত্যাকারী মেয়ে ও ছেলেদের সকল সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেও কোনো কিছুই ক্লু পাচ্ছে না কেউ। তবে মেয়েরা বেশি আত্মহত্যা করার দিকে। এদিকে আত্মহত্যার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর উপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে তথ্যমন্ত্রীর উপরে। তথ্যমন্ত্রী তখন বাংলাদেশের সকল হ্যাকারদের সাথে মিটিং করার সিদ্ধান্ত নেয়। রাত 8টায় সবার সাথে মিটিং করবেন বলে তিনি তার পিয়াকে বলে দিলেন। মিটিং শুরু হওয়ার আগে আপনাদের ঘটনাটি খুলে বলা যাক। ঘটনা শুরু হয় ঢাকার একটি কলেজে 20 থেকে 27 বছরের মেয়ে আত্মহত্যা করার পর থেকে। এই মেয়েটির আত্মহত্যাটিকে সাধারণ বলে মনে করে পুলিশ। এরপর থেকে শুরু হয় আত্মহত্যার মিছিল। ঢাকাতে শুরু হওয়া আত্মহত্যার মিছিল ছড়িয়ে পড়ে বাংলাদেশের সব জায়গায়। পুলিশ আর সকল গোয়েন্দা সংস্থা যখন পারছিল না, তখন বাংলাদেশের বেস্ট হ্যাকার টিমকে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের মধ্যে বেস্ট হ্যাকার টিম হলো ব্ল্যাক স্টার। আপনারা হয়তো ভাবছেন এই আত্মহত্যার কেসে হ্যাকার টিমকে কেন দায়িত্ব দেওয়া হলো? গল্পের সাথেই থাকুন, সব কিছুই বুঝতে পারবেন। এখন বর্তমানে ফেরা যাক। আপনারা কি করছেনটা কি? সবাই মাইনে শেষ তো বেতন নিচ্ছেন, কিন্তু কাজের বেলায় তো অষ্টরম্ভ। ব্ল্যাক স্টারের লিডার রনি বলেন, স্যার, আমরা একটা ক্লু পেয়েছিলাম, কিন্তু সেটাই ঢুকতে গেলেই ভাইরাস অ্যাটাক করছে। আর আমরা ঢোকার চেষ্টা করলে আমাদের সকল তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে। হ্যাকার অনেক ধরনের নতুন টেকনোলজি ব্যবহার করেছে। ক্লুটা কি? কিছু একটা না করলে তো আমাদের দেশের সকল মেয়েরা অল্প বয়সেই মারা যাবে। এর চেয়ে আমাদের জন্য লজ্জাজনক কি আছে? একটা অ্যাপ স্যার, যার নাম ডিপি মানি। এই অ্যাপটা ইনস্টল করার সাথে সাথে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নেবে হ্যাকার। এই অ্যাপটা ইনস্টল করার কারণ হলো হ্যাকাররা একটা গেমের মাধ্যমে প্রথমে কিছুটা টাকা দেবে, ফলে টাকার লোভে পড়ে এই সবাই অ্যাপটা ইনস্টল করছে। আর অ্যাপের প্রতি সবার আকর্ষণ হওয়ার কারণ হলো আমাদের দেশে বেশিরভাগ মানুষই বেকার, আর অনেক মেয়েরাও আছে বেকার। আমাদের দেশে এই অ্যাপটা প্রায় 70% মেয়েরা ইনস্টল করে নিয়েছে। তখন তথ্যমন্ত্রী মাথায় হাত দিয়ে বলেন, এদের আটকানোর জন্য কেউ নেই কি? হে আল্লাহ, তুমি রক্ষা করো। সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ রনির মনে হয় একজনের নাম। তখন রনি বলে, স্যার, একজন আছে, তবে সে এখন বেঁচে আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আর বেঁচে থাকলেও বাংলাদেশে নেই, তবে সে কোথায় আছে কেউ জানে না। তথ্যমন্ত্রী খুশি হয়ে বলেন, কে সে? তার নাম বলো তাড়াতাড়ি, আমি চেষ্টা করব তাকে খুঁজে বের করব। স্যার, বিশ্বের কেউই পারবে না, এমনকি কোনো হ্যাকারও পারবে না। আরে, তার নাম বলো, কে সে? স্যার, সে হলো আরজে। আরজের নাম শুনে সবার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল, কারণ তখন কেউ কোনো সন্ত্রাসীমূলক কাজ করতে পারেনি, শুধু আরজে ছাড়া। আরজে হলো মাফিয়া আর হ্যাকার জগতের এক সময়ের গডফাদার। আরজের নাম শুনলে সবাই ভয়ে কাঁপত। বিশ্বের এমন কেউ নাই যে আরজের নাম শুনে নেয়। কিন্তু 6 বছর আগে একটা দুর্ঘটনার পর আরজেও কোথায় যেন হারিয়ে যায়। ওই ঘটনার পর থেকে কি আর যে এখনো কি বেঁচে আছে? আর ও কি আমাদের সাহায্য করবে? জানি না স্যার, তবে দেখি কোনো কিছু করতে পারি কিনা। কি করবে তুমি রানী? অন্ধকারে একটা ঢিল ছুড়তে হবে, হয়তো কাজ হতে পারে, আবার নাও হতে পারে। এটা বলে আমি মিটিং রুম থেকে বের হয়ে আসি। রনি বের হয়ে যাওয়ার পর তথ্যমন্ত্রী আজকের মিটিংয়ে রীতি টানেন, আর রনিকে বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার জন্য। এদিকে রনি চলে আসে বাসায়। বাসায় এসে খুঁজতে থাকে সেই পুরনো ডায়েরি, যেখানে জড়িয়ে আছে 6 বছর আগে সব স্মৃতি। রনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডায়েরিটা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর পেয়েও যায় সেই ডায়েরিটা, যেটা কিছু পুরনো অতীত আছে, আর আছে আর যে কিছু ছবি আর পুরনো ইমেল, যেটা দিয়ে তারা কাজ করত। রনি তখন ল্যাপটপে জিমেল ওপেন করে সেই মেলের ঠিকানায় মেসেজ পাঠায় এই বলে, জানি বন্ধু, তুই কেমন আছিস? জানি অনেক দিন পরে তোকে মেল করছি। আসলে সময়ের সাথে স্বার্থপর হয়ে গেছি রে আমি। যদি মেলটা পাস তাহলে কিছু একটা বলে মেলের উত্তর দিস। বন্ধু, দেশের অবস্থা ভালো না। এই পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে। অনেক নিষ্পাপ মেয়ে ছেলেরা আত্মহত্যা করছে। আমরা কিছুই করতে পারছি না রে বন্ধু। তোর খুব প্রয়োজন, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। তোকে একটা লিস্ট দিচ্ছি, এই দেখ কতজন আত্মহত্যা করেছে। এই লিস্টে মেয়েদের আত্মহত্যার হার বেশি।
কোনো গোয়েন্দা সংস্থা কিছুই করতে পারছে না। আমরা অনেক অসহায় বন্ধু, তুই আমাদের শেষ আশা। পরিশেষে বলবো, তুই যদি মেলটা পাস তাহলে আমায় একটা মেল করিস। এই বলে মেলটা প্রেরণ করে সেই মেল অ্যাকাউন্টে ল্যাপটপটা রেখে ঘুমিয়ে যায় রনি। কিছুক্ষণ পরে ল্যাপটপের টুংটাং শব্দে ঘুম ভেঙে যায় রনির। উঠে মেল চেক করে দেখতে পায় একটা মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, এখন আমি কেন? কোথায় সেই ভালো মানুষরা যারা আমায় তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল? আজকে কোথায় সেই মানুষরা যারা আমায় ডার্ক ওয়াল থেকে নামাতে চেয়েছিল আর যাদের জন্য আমি আমার স্থান ছেড়ে দিয়েছি? আজকে কেন আমায় খোঁজা হচ্ছে? কেন? আজকে কি তাদের কোনো ক্ষমতা নেই এই তুফানের সাথে মোকাবেলা করার জন্য? যে জায়গায় ওরা আমায় নামিয়ে দিয়েছে, আজ কেন এরা এই হ্যাকারদের মোকাবেলা করার সাহস নেই? রনি চুপ করে আছে। কি বলবে সে? আর্যা যা বলেছে সবকিছু সত্য কথা বলেছে। সত্যি সবে আর্যাকে তার চেয়ার থেকে নামানোর জন্য অনেক পরিকল্পনা করেছে। মানুষের এমন বিকৃত মান মানসিকতা দেখে আর্যা তার চেয়ার ছেড়ে দিয়েছে নিজের ইচ্ছায়। যার জন্য এরকম কথা সে বলছে। তখন রনি মেল করে এটা লেখে, বন্ধু, আমি জানি তোর কাছে সাহায্য চাওয়ার কোনো মুখ আমাদের নেই, কিন্তু তুই ছাড়া এই সমস্যার সমাধানও কেউই করতে পারবে না। তাই তোর খুবই প্রয়োজন বন্ধু। বন্ধু, আমায় মাফ করিস, আমি দুঃখিত। আমি এখন সাধারণভাবে জীবনযাপন করছি, এতেই আমি সুখী। বন্ধু, আমি এখন আর ফিরবো না। এই বলে মেইলটা পাঠিয়ে দিলাম। তখন রুমে এসে বলেন, রাহুল, চল খাবার খেয়ে নিবি। হ্যাঁ মা, চলো। এই বলে রাহুল আর তার মা চলে যায় খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে। খাওয়া দাওয়া করে রাহুলের মা দেখতে পেলেন নিউজে বলছে যে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, আর আরও অনেক মেয়ে আত্মহত্যা করছে, আর যতদিন বাড়ছে আত্মহত্যার পরিমাণ বাড়ছে। তখন রাহুলের মা রাহুলকে বললেন, কিরে বাবা, তুই কি কিচ্ছুই করবি না? তোর দেশটাকে এভাবে ধ্বংস করে দিবি আর তুই কিচ্ছুই করবি না? মা, তুমি তো জানো, তাও কি করে বলছো? ওই দেশ আমাদের সাথে কি করছে? দেখ বাবা, আমি জানি আমার ছেলে কেমন। আমার ছেলে ডার্ক ওয়ার্ল্ডের চেয়ারে বসে দেশের ভালো মন্দ নিয়ে চিন্তা করত, আর সে খারাপ কাজ করবে সেটা আমি কখনো চিন্তা করতে পারি না। তাই তোকে আমি সেদিন কিছুই বলিনি বাবা। জানিস বাবা, আমার কাছে তুই সাদা কাপড়ের মতন পরিষ্কার, কিন্তু আল্লাহর কাছে তুই কি সেটা তিনি ছাড়া আর কেউ বলতে পারবে না। বাবা দেখ, তুই কিছুই করতে পারিস কি না। আর জুইকে তো পারি নাই। এখানে অনেক জুই তো মারা যাচ্ছে। এরা তো বড় হয়ে দেশের কল্যাণে কাজ করার কথা, কিন্তু কিছুই অমানুষের কারণে মেয়েগুলো অল্প বয়সে তাদের জীবন দিয়ে দিচ্ছে। আমার বিশ্বাস আমার ছেলে এটার সমাধান করবে, আমার নিরাশ করবে না বাবা। মা, তুমি যেহেতু অনুমতি দিয়েছো তাই আমি দেখছি, আর কোনো জুই অকালে ঝরে যাবে না। এটা এক বোন হারা ভাইয়ের প্রতিজ্ঞা। এদিকে আর্যে না করা দেখে রনির নিরাশ হয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে আর্যে তার রুমে এসে রনির মেলে একটা মেল করে। সকালে রনি কি যেন মনে করে ল্যাপটপ অন করে, তখন দেখতে পায় আর্যের মেল থেকে একটা মেল এসেছে। মেলটা ওপেন করতেই রনির মুখে হাসি ফুটে ওঠে। সেখানে লেখা ছিল, কিং ইজ ব্যাক, আই এম কামিং ভেরি সুন মাই ফ্রেন্ড। রনি তখন খুশি হয়ে রিপ্লাই দেয়, ওকে বন্ধু। আমার আসার খবর যেন কেউ জানতে না পারে, শুধু আমার বোন ছাড়া। আমার জন্য ভর্তির ব্যবস্থা করিস ঢাকা কলেজে, অনার্স 3য় বর্ষে। বন্ধু কনফার্ম? তুই আয় তো আগে। রনি তখন তথ্যমন্ত্রীকে কল দিয়ে বলল, স্যার, আর্যের সাথে কথা হয়েছে, সে আসবে না, তবে সে একজনকে এখানে পাঠাবে। তবে স্যার, তবে কি রনি? তার ওই বন্ধুর ঢাকা কলেজে অনার্স 3য় বর্ষে ভর্তির ব্যবস্থা করার জন্য বলছে। এখন কি করবো স্যার? আরে তুমি চিন্তা করো না, আমি এখনই ঢাকা কলেজের অধ্যাপককে বলে দিচ্ছি। তুমি বলো আরজেকে তার লোককে পাঠিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ শোনো, আরজেকে আমার সালাম দিও। আচ্ছা স্যার। তথ্যমন্ত্রীর সাথে কথা বলে রনি তখন আর্যকে মেল করে এই বলে, সব কিছু হয়ে গেছে, এখন শুধু তোর ফেরার অপেক্ষা বন্ধু। আচ্ছা, মাকে কি নিয়ে আসবি তুই? না, মা এখন দেশে আসবে না, সময় হলে আসবে। ও আচ্ছা। কামিং সুন মাই ফ্রেন্ড। লেখা দেখে খুশি হয়ে যায় রনি। রনি খুশি হয়ে চলে যায় সেই পুরনো রুমে, যে রুমটা আজ তখন রনির স্ত্রীর রুমে। বলে, কি ব্যাপার, তুমি এই রুমে কেন? তাড়াতাড়ি রুম থেকে বের হও, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আরে ঘরটা পরিষ্কার করতে হবে না?
রাজা ফিরছে তার রাজমহলে। কি বলছো তুমি? আরে আর যে ফিরছে। কি বলছো তুমি? ভাইয়া আসছে? রুমি আরজেকে ভাইয়া বলে ডাকে। এভাবে চলে যায় কিছুদিন, আর আত্মহত্যার পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে। একদিন রাতে রনি একটা মেইল আসে। রনি তখন মেইল ওপেন করে দেখে আরজে মেইল করেছে। তখন তাড়াতাড়ি করে মেইলটা ওপেন করে দেখে যে লেখা, আমাকে কালকে এয়ারপোর্টে নিতে আসবি, আমি কালকে দেশে ফিরছি। রনি মেইলটা পড়ে অনেক খুশি হয়ে যায়। মেল পড়ে রনি খুশিতে নাচতে শুরু করে। তখন রুমি রুমে আসে রনিকে ডাকার জন্য, কিন্তু রুমি এসে শক খায়, কারণ তার স্বামী সকাল সকাল নাচছে। রুমি তো কিছুই বুঝতে পারছে না। রুমি তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি পাগলের মতো হাত পা ছড়িয়ে নাচছো যে? আরে আজ তুমি যা বলার বলো, আমি কিছু মনে করবে না। আজকে আমি অনেক খুশি। রুমি এটা শুনে তো অবাক। তার স্বামী এত সকালে কি এমন খবর শুনলো যে রনি এত খুশি? তখন রুমি রনির কপালে হাত দেয়। রনি তখন রুমির হাত কপাল থেকে সরিয়ে রুমিকে নিয়ে কাপড় ডান্স দেওয়া শুরু করে। আরে ওটা কাপড় ডান্স না, ওটা ঘরমোছা ডান্স হবে। তখন রুমি রনিকে ধরে থামিয়ে বলে, রনিত কি হয়েছে বলবা তো? আরে আর যে ফিরছে কালকে, আমি খুশি হব না তো কী হবে? আজ অনেক অনেক দিন পরে আমার বন্ধু আমাদের মাঝে আসছে। তুমি বলো, খুশি হব না আমি? কি তুমি আমায় বলবা না? ভাইয়া কালকে আসছে, মা কি আসবে ভাইয়ের সাথে? আমি কালো মুখ করে বললাম, না মা আসবেন না। তোমার ভাইয়া বলছে এখানের কাজ শেষ হলে তোমার মা ফিরে আসবেন। মিথ্যে কথা বললাম। আর যে আগে আমায় বলেছিল রুমি জিজ্ঞেস করলে এটা বলার জন্য। আরজে তখন দুইজনকে কল দেয়। এরা হলো বর্তমান ড্রাগস ওয়ার্ল্ড নেতৃত্বে দিচ্ছে একজন, আর একজন হলো আরজে ডানাত। কল দিয়ে বলে, হ্যালো জেমস ভাই, আমি আবার ফিরতেছি। আরে আর যে ভাই, আপনি ফিরবেন এটা আমায় বলা লাগবে না। আপনার চেয়ারটা এখনো খালি রয়েছে। আপনার চেয়ারে বসার এখন কারো সাহস হয় নাই। কিন্তু ডুডু অনেক চেষ্টা করেছে বসতে, কিন্তু ভাই বসতে পারে নাই। জেমস ভাই, এবার ডোডোর জম ফিরছে। ডোডোর যে পাপের কলসি ভরে গেছে। ভাই আপনি কাজ চালিয়ে যাবেন, আমি পেছন থেকে আপনাকে সাহায্য করে যাব। সময় আসলে সবার সামনে আসবো। ভাই আপনি যেমন চাইবেন তেমন হবে। তবে ভাই ডুডু এবার মারাত্মক কিছুর পরিকল্পনা করেছে বাংলাদেশের জন্য। ভাই ওই যে বললাম, ডোডোর সময় ফুরিয়ে এসেছে। ভাই ভালো থাকবেন, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। জেমসের সাথে কথা বলে আজে কল দেয় দ্বিতীয় জনকে। কল রিসিভ হতে ওপাশে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জনি, আমি কালকে দেশে ফিরছি। রনের বাসায় চলে আসিস। অনেকদিন হলো সেই খেলাটায় খেলা হয় না। অনেকের হিসেব যে প্রতিশোধ করতে হবে। ভাই আপনি আসার আগে আপনার এই গোলাম পৌঁছে যাবে। তোরে অনেকবার বলছি না এই শব্দটা ব্যবহার করবি না। ভাই সরি, আসলে অনেক দিনের আবেগ তো। আমার ছেলেদের কি খবর? ভাই সবাই কাজে লেগে গেছে, কিন্তু এখন আমার জিমে মাস শেষে সবাই মিলে আড্ডা দেই। আগামী শুক্রবার এই সবাই আমরা মিট করব, কিন্তু আমি মানা করে দেব। কেন মানা করে দিবি তুই? ভাইয়া আপনি আসছেন যে? শোন, তুই সবাইকে বলে দে শুক্রবার আসার জন্য। আর শোন, আমি যে দেশে আসছি এটা যেন কেউ জানতে না পারে। সবাইকে সারপ্রাইজ দেব। আচ্ছা ভাইয়া। আচ্ছা জনি, রাখছি। তুই ভালো থাকিস, দেখা হবে কালকে। জি ভাইয়া। এই বলে আরজে ফোন কেটে ঘুমিয়ে পড়ে। সকালে আরজে নাস্তা করে। তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন গাড়িতে উঠবে, তখন মা বলেন, দোয়া করি আমার ছেলের জন্য সব শয়তানকে ধ্বংস করে বীর মতন ফিরে আসে। মা তুমি দোয়া করো আমি যেন তোমার কথা রাখতে পারি। মায়ের দোয়া সব সময় আছে বাবা তোর সাথে। সাবধানে যাস বাবা। আরজে তার মায়ের কাছে বিদায় নিয়ে চলে আসি এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে আরজে তার সকল কাজ শেষ করে বিমানের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ঘোষণা করা হলো বাংলাদেশের যাওয়ার বিমান রানওয়ে আছে। সবাই যেন বিমানে উঠে যাওয়ার জন্য বলা হয়। আরজে দেখলো তার পাশের সিটে একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখতে একদম পরীর মতো। কিছুক্ষণ পর মেয়েটা চিৎকার করে বলে, এই ছোট লোক, তোর সাহস হলো কিভাবে আমার পাশের সিটে বসার? গাইয়া ক্ষেত কোথাকার! তোদের কিভাবে যে বিমানে ওঠার পারমিশন দেওয়া হলো? আরে আপনি এরকম করে কথা বলছেন কেন? অশিক্ষিতের মতো ব্যবহার করছেন যে। ওই খ্যাত, তুই কি বলি? তুই জানিস আমি কে? পরিচয় না দিলে চিনবো কেমনে? আপনি মানুষ না ডাইনি? আমি হলাম বাংলাদেশের তথ্যমন্ত্রীর একমাত্র মেয়ে, নুসরাত জাহান তিথি।
আর তুই আমায় কি বললি? তিতা জুস? আপনি কানে কি কম শুনতে পান? হোয়াট ইউ মিন বাই তিতা জুস? করলা খেয়েছেন? ইয়াক থু, একটা মানুষ খায় না এত তেতো। ডিসগাস্টিং যত সব খাবার। আশা করি আপনি বুঝতে পারছেন। ওই কি করলার মতো তেতো নাকি? বাহ, আপনার তো বুদ্ধি আছে বলতে হবে। আমি তো মনে করেছিলাম আপনার মাথায় গোবর দিয়ে ভরা। এই তুই কিন্তু আমায় রীতিমতো অপমান করছিস। কুল বেপি কুল। ওর কথা শুনে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, তখন আবার বেয়াদবটা বলে, কুল কুল, চুল ছিঁড়তে হবে না। কেউ আর কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর বিমান বাংলাদেশের রানওয়ে অবতরণ করলো। বিমান থেকে নামার সময় তিথি তার হাতে থাকা লাকেজটা নামাতে পারছিল না। তখন আরজে বলে, আমি নামিয়ে দিচ্ছি, আপনি সরুন। লাগেজ নামিয়ে বললাম, চলুন যাওয়া যাক। তারপর দুজনে এয়ারপোর্টে সব কাজ শেষ করে। আরজে তখন তার হাতে থাকা তিথির লাকেজ তিতিরা হাতে দিয়ে বলে, সবাইকে ছোট লোক আর গরিব বলে অপমান করবেন না। মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। বলুন। আচ্ছা, আপনি যে গরিব মানুষকে দেখতে পারেন না, ধরুন আপনার বা আপনার পরিবারের অ্যাক্সিডেন্ট হলো, তখন রক্তের প্রয়োজন, তখন কি করবেন? রক্ত টাকা দিয়ে ম্যানেজ করবেন ভাবছেন? টাকা দিয়েও পেলেন না, তখন কিন্তু রক্ত ডোনেট করার জন্য সবার আগে গরিবরা আসবে না। সবার বিপদে সবার আগে কিন্তু গরিবরাই এগিয়ে যায়। তাই বলি, কাউকে অবহেলা করবেন না। কে কার কোন কাজে প্রয়োজন পড়ে কেউ বলতে পারবে না। বিমানে ওই ঘটনার জন্য আমায় ক্ষমা করে দেবেন। আসি তাহলে, আল্লাহ হাফেজ। তিথি কি বলবে বুঝতে পারছে না। ছেলেটা যে কতগুলো এখন কথা বলে গেল, সব কথাই তো সত্যি। তিথি মনে মনে বলে, আমি কি ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছি? আমি কি সত্যি অহংকারী? তিথি নাম না জানা ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে এসব কথা ভাবছিল। তখন কাঁধে কেউ হাত রাখলো। তিথি কাঁধে তার হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখে, তখন দেখতে পায় তার বাবা। তখনই সে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা কেমন আছো তুমি? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো বাবা। আসতে তো কোনো সমস্যা হয়নি তো? তিথি তার বাবার প্রশ্ন শুনে মনে পড়ে যায় ছেলেটার কথা। তিথি তখন সাথে সাথে পেছনে ফিরে তাকায়। ততক্ষণে আজ সেখান থেকে চলে যায়। তিথি চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পায় না। তখন তিথি মনে মনে বলে, দূর, ছেলেটার নামও জিজ্ঞেস করতে পারলাম না, ছেলেটাকে একটা ধন্যবাদও দিতে পারলাম না। চল মা, বাসায় চল। হ্যাঁ চলো বাবা। তিথি আর তিথির বাবা চলে আসে বাসার উদ্দেশ্যে। এইদিকে রনি আরজেকে দেখতে পায়। আরজে বলে জড়িয়ে ধরে। তখন কিছু লোক আরজের নাম শুনে রনির দিকে তাকায়। তখন আরজে বলে, ওই কি করছিস তুই? আর যে বলছিস কেন সবার সামনে? আরজের কথা শুনে ওর দিকে আমি তাকাই। ও তখন আমায় ইশারা করে পাশে তাকিয়ে দেখতে বলে। আমি তাকাতে দেখলাম কিছু লোক আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর কারণ বুঝতে পেরে বললাম, আরে ও তো রেডিওতে কাজ করে, ও একজন রেডিও জকি। রনির কথা শুনে সবাই যে যার মতো করে চলে যায় কাজে। তখন আরজে চোখ রাঙিয়ে বলে, আরে তোর এই বলদা অভ্যাসটা কখনো পরিবর্তন হবে না। তোর জ্ঞান দেওয়া শেষ হয়েছে? হলে চল। তোর বোন রান্না কখন শেষ করেছে? আমি একটু পর পর কল দিয়ে বলছে তুই এসেছিস কিনা। এই দেখ আবার কল দিচ্ছে। দে আমার কাছে। হ্যালো আপু, বল। ভাইয়া কই তুমি? আরে একটু আগেই আসলাম, এখন বের হব এয়ারপোর্ট থেকে। আচ্ছা ভাইয়া, আয় তুই। শোন আপু, আমি একটু পরে আসবো, আর রনিও আমার সাথে আছে। আচ্ছা চল এখন। কোথায় যাবি? তোর অফিসে যাব। তুই আমার নাম এখন থেকে রাহুল বলবি, আর যে নামটা দিয়ে এখন থেকে আমায় আর ডাকবি না। আচ্ছা চল। কিছুক্ষণ পরে দুজনেই পৌঁছে যায় অফিসে। তখন রনি রাহুলকে সবকিছু দেখাতে থাকে। আজকে আরো 20 জন মেয়ে মারা গেছে। আরজে তখন রনিকে বলে, আমার একটা ফার্স্ট ওয়াইফাই লাগবে, সাথে একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ, সাথে নিরিবিলি একটা রুম লাগবে। কিছুক্ষণ পরে রনি রাহুলকে একটা রুমে নিয়ে যায়। রাহুল রুমে ঢুকে দরজা নক করে তার কাছে লেগে পড়ে। রাহুল কাজ করছে, সাথে গুনগুন করে গান গাচ্ছে। 30 মিনিট পরে রাহুলের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। রাহুলের 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে। কাউন্ট শেষ করে বলে, কি ভেবেছিলি তোরা আমার দেশে তাণ্ডব চালাবি? এতটা নিষ্পাপ মেয়ে আর ছেলেদের প্রাণ তোদের জন্য ঝরে গেছে অল্প বয়সী। এবার থেকে খেলা শুরু হবে। এই বলে রাহুল রুমের মধ্যে ডেবিল মার্কা হাসি দিতে থাকে। রনিও সেই হাসির শব্দ বুঝতে পারছে না। এইদিকে একসাথে 10টা কম্পিউটার স্ক্রিনে লেখা উঠছে, আর্জ দ্য কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড, আই এম কামিং।
এই লেখা দেখে 10টা কম্পিউটারের সামনে বসে থাকা লোকগুলো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তখন ওখানে থাকা রকি নামে একজন ছেলে কল দেয়। কল দিচ্ছি কিন্তু কল কেটে দিচ্ছে বারবার। আমিও কল দিয়ে যাচ্ছি। এইদিকে আমি নাইট ক্লাবে বসে সবার সাথে ড্রিঙ্ক করছি আর মেয়েদের সাথে নাচছি। তখনই আমার ফোনে রাকিবের কল আসছে, কিন্তু কল না রিসিভ করে কেটে দিই। কিন্তু রাকিব বারবার কল দিতে থাকে। তখন আমি নাইট ক্লাব থেকে বের হয়ে কল রিসিভ করে বলি, কী রে রকি, এত কল করছিস কেন? ফোন কেটে দিচ্ছি, বুঝতে পারছিস না? বস বস সব কিছু শেষ হয়ে গেল। বস বস করছিস কেন? আর কি শেষ হবে? বস ও ফিরে এসেছে। কে ফিরেছে? আমাদের হয়তো দিন শেষ হয়ে আসছে। আরে গাধার বাচ্চা, বলবি তো কে আসছে। বস আপনি অফিসে আসেন, নিজের চোখে দেখে যান। এই বলে ফোন রেখে দিলাম। কি ব্যাপার, রকি এমন কথা কেন বলল? কি হয়েছে? আর কেই বা ফিরে এসেছে? কার কথাই বা বলছে রকি? ডুডুর সব নেশা যেন এক নিমিষেই উদা হয়ে গেছে। ডুডু তাড়াতাড়ি করে নাইট ক্লাব থেকে বের হয়ে যায় তার সেই স্ট্রিকের জায়গায়। ডুডু তার হাতের স্ক্যান করে ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখলো সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। সবাই কেমন যেন ভয় শুকতে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখে নিয়েছে, যা তাদের দেখা উচিত নয়। ডুডু সবার উদ্দেশ্যে তখন বলে, কিরে তোরা যে এইভাবে গুটিয়ে বসে আছিস যে? কেউ কিছু বলছে না, সবাই আগের মতো অবস্থায় বসে আছে। ডুডু তখন আবার বলে, কিরে কিছু তো বল, তোরা কি হয়েছে তোদের? তখন রকি ভয় ভয় তার হাত তুলে কম্পিউটারের রুমের দিকে ইশারা করে। ডুডু সেটা লক্ষ্য করে পা বাড়ায় সেই দিকে। রকি হাত দিয়ে দেখিয়ে দিল। ডুডু সেই দিকে এগিয়ে গেল। ডুডু বেচারা তো কিছুই বুঝছিল না। ডুডু রুমে প্রবেশ করে খুঁজতে লাগলো কিছু আছে কিনা। তখন কম্পিউটারের দিকে তার চোখ যায়, যেখানে আরজে দেয়াটা লেখাটা, আরজে দ্য কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড ব্যাক, আই এম কামিং। এক পাশে থেকে অন্য পাশে উপন্যাস করছে লেখাটা। লেখা দেখে ডুডুর ঘাম বেরোতে লাগলো। এসি রুমে থাকা সত্ত্বেও ঘামছে ডুডু। সে যে ধোকা দিয়েছে। তখন আর একটা লেখা এসে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠল, I will meet you soon and I will destroy you. ডুডু লেখা দেখে ক্রমশই কাঁপতে থাকে। ডুডু তখন রুম থেকে বের হয়ে এসে কল দিল একজনকে। আর এইদিকে ডনি তার রুমে এক নারীর সাথে সময় কাটাচ্ছে। ডনি হলো একজন মাফিয়া। সে কিংয়ের চেয়ারে বসার জন্য অনেক খুনসহ আরও অনেক কাজ করেছে। হঠাৎ করে তাদের গভীরতম মুহূর্তে ফোনের শব্দে ব্যাঘাত ঘটে। ডনি ফোন হাতে নিয়ে দেখে যে ডুডু কল দিয়েছে। তখন টনি ফোন রিসিভ করে বলে, কি রে ডুডু, এই সময় কল দিচ্ছিস কেন? কার কথা বলছিস? মনে আছে 6 বছর আগের কথা? আরে গাদা, তুই এত পেছনের কথা মনে করিস কেন? তুই কি বেশি নেশা করে বসে আছিস? আমরা একটা পরিবারকে মেরে ফেলেছিলাম, মনে আছে? আরে শালা গাদার বাচ্চা, বলবি তো কি হয়েছে আর কার কথা বলছিস? না বললে আমি ফোন কেটে দেব। এই বলে ডনি যখন বলে ফোন কাটার কথা, তখন ডুডু বলে, ভাই আরজের কথা মনে আছে? কোন আর্জের কথা বলছিস তুই? ভাই সেই রংবাজ আরজে, যার পরিবারকে আমরা মেরে ফেলেছিলাম। আরে মনে পড়ছে তো, কি হয়েছে? তুই বোধহয় নেশা করে ফেলেছিস, এর জন্য পুরাতন ঘটনাগুলো মনে করছিস। ভাই আরজে ফিরে এসেছে। তুই সত্যি সত্যি নেশা করেছিস? ভাই সত্যি বিশ্বাস করেন ভাই, আরজে ফিরে এসেছে। আমাদের সব কম্পিউটার হ্যাক করে নিয়েছে। আরে আমি যাকে 6 বছর আগে নিজের হাতে 6টা গুলি করে ওর মৃত্যু নিশ্চিত করেছি, সে কিভাবে বেঁচে আছে তোর মনে নাই? আমরা সবাই ওরে কবরে দাফন করেছি, তাহলে কিভাবে সে ফিরে আসবে তুই বলতো ডুডু? আমি বিশ্বাস করি না ভাই, তবে এই মাফিয়া ওয়ার্ল্ডে কারো বুকে সাহস হয়নি আমাদের কম্পিউটার হ্যাক করার, শুধু আরজে ছাড়া। ভাই আরজের মতো সেই কোডিং, সেই ডিজাইন, সেই ভাইরাস। আরে দেখ, নতুন কেউ আরজের নাম নিয়ে কাজ করছে। ভাই আমাদের সব কম্পিউটার হ্যাক করে ফেলেছে, এমনকি আমাদের সব ইনফরমেশান নিয়ে গেছে। আমরা যদি কোনো স্টপ নেওয়ার জন্য কিবোর্ড প্রেস করি, তাহলে আমাদের সব কিছু আরজে তৈরি করা মিকি ভাইরাসে অ্যাটাক করবে। আর আপনি তো জানেনই ভাইরাস কেমন। আমার বাংলাদেশে কাজ করা প্রায় এখন অসম্ভব। কি বলিস তুই? কোনো রাস্তা বের কর। ভাই একটা ডিজিটাল মেশিন ক্রয় করতে হবে আমাদের। এটা বাংলাদেশে নেই, বিদেশ থেকে আনতে হবে। তাহলে তাড়াতাড়ি করে আনতেই, টাকা যা লাগবে আমি দেব। আমাদের কাছে আছে $80,000। আর এই মেশিন ক্রয় করতে যাবে $68,000। আচ্ছা তুই অর্ডার কর, আমি আন্ডারওয়ার্ল্ডের খবর নিচ্ছি।
আচ্ছা ভাই, মেশিন আসতে মনে হয় 20 দিন লাগবে ভাই। আচ্ছা, এই কাজ বন্ধ কর এখন। নতুন কিছু ব্ল্যাক হ্যাকার নিয়োগ কর আর নতুন কিছু কম্পিউটার ক্রয় কর। আচ্ছা ভাই। এই বলে ডুডু ও ডনি তাদের ফোন কেটে দেয়। এদিকে রাহুল সেই রুম থেকে বের হয়ে আসে। তখন রনি এগিয়ে যায় রাহুলের কাছে। তখন রাহুল বলে, চল বাসায় যাব, এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, খাবার খেয়ে ঘুমাতে হবে অনেক, আমার বোনটাও বসে আছে। তখন রনি আমায় বলল, ওই তুই কি করলি বলতো? আর কত মেয়ে আর ছেলেরা তাদের জীবন দেবে এইভাবে? আর এই সার্ভার দিয়ে কোনো কাজ করতে পারবে না, বাসায় চল তো, আর ভালো লাগছে না। তারপর দুই বন্ধু চলে আসে বাসায়। বাসায় আসার সাথে সাথে রুমে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল ও বোনের মাথায় হাত বুলিয়ে বলে, কেমন আছিস আপু তুই? এই তো এখন ভালো আছি ভাইয়া, কারণ তুই যে চলে এসছিস। মা কেমন আছে রে ভাইয়া? মা ভালো আছে রে আপু। মা আসলো না কেন? আপু মা আসবে কয়েকদিন পরে। আমি আর আপু কথা বলছিলাম, তখন দেখি মা কল দিয়েছেন। আমি কল রিসিভ করতে মা বলা শুরু করেন, ভালোই তো, ভাই বোন একসাথে হলে মা নামে যে কেউ আছে সেটা তো ভুলেই যাচ্ছে। মা এসে ওই কাজটা করতেই একটু দেরি হয়ে গেল। মা আমি ভালোভাবেই বাংলাদেশে এসেছি। রুহি কই? এই তো আমার কাছেই, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি আপুর কাছে ফোন দিয়ে চলে যাই। আপু তখন বলে, মা কেমন আছো তুমি? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো আছি মা। খাওয়া দাওয়া করেছো মা? করেছি। রনি বাবা কেমন আছে রে মা? ভালো মা। মামে আরো কিছু কথা বলিয়ে ফোন রেখে দেয়। রাহুল ফ্রেশ হয়ে নিচে আসলে রুমি খাবার দিতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে রাহুল বলল, রনি আপু আমি ঘুমাতে যাচ্ছি, আমায় তোরা রাখিস না। আচ্ছা ভাইয়া। রাহুল চলে যায় তার রুমে। রনিকে উদ্দেশ্য করে রুমে বলে, রনিত ভাইয়াকে আমি এইভাবে দেখতে পাচ্ছি না ভাইয়া। আসলে কেন জানি না ওই রুম থেকে বের হতে চায় না। আচ্ছা তুমি ওই ছবিটা তো সরিয়ে রেখেছো। সেটা আর বলতে। রনি চলে যায় তার কাছে আর রুমে চলে যায় কিচেনে। রুমে কিচেনে তার কাজ শেষ করে তার রুমে চলে আসে। রুমে কাজ করার সময় একটা অ্যালবাম তার সামনে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে অ্যালবামটা খুলে দেখতে লাগে। একে একে সব অ্যালবামের ছবি দেখছে আর চোখে জল ফেলছে। সব ছবি দেখে যখন অ্যালবামটা রাখতে যাবে তখনই রাহুলের চিৎকার শুনতে পায়। রুমে ভাইয়ের চিৎকার শুনে ভাইয়ের রুমের দিকে দৌড় লাগায়। রুমে দেখতে পায় রাহুল রুমে বিছানায় শুয়ে আছে আর রাহুল শুধু বলছে, আমার বোনকে ছেড়ে দে, তোরা এমনটা করিস না, আমি তোদের পায়ে পড়ছি, তোরা এমনটা করিস না, সামনের মাসে ওর বিয়ে, আমাকে মেরে ফেল, তবু এমন করিস না। রাহুল এগুলো বলছে আর হাত পা ছুটছে। তখন রুমে রাহুলের পাশে বসে রাহুলকে ধাক্কাতে থাকে আর বলতে থাকে, এই ভাইয়া, এই ভাইয়া, এই ভাইয়া, চুপ কর না। কি হয়েছে? তুই চিৎকার করছিস কেন? তুই স্বপ্ন দেখছিলিস? ওই ঘটনাটা। ভুলে যা না ভাইয়া এই ঘটনাটা। তুই এই কথা বলছিস? তুই তো রিয়াকে আমার থেকে বেশি ভালোবাসিস, তাহলে তুই কি করে এমন কথা বলছিস বলতো আমায়? ভাইয়া তাহলে কি করার আছে আমাদের বল তুই? সব হিসেব এখন চুকানোর পালা চলে এসেছে। আমি যখন একবার ফিরে এসেছি তাহলে আর কাউকে ছাড় দেব না। তার মানে কি ভাইয়া? কিছু না, আমায় এক কাপ কফি দিতে পারবি? কেন পারবো না দিস? এই বলে রুমি যখন বের হতে যাবে তখন রাহুল বলে, আপু আমার মামুনিটা কই? আজকে দেখতে পেলাম না যে। তিথি বাসায় এসেছে, তাই তিথি এসে নিয়ে গেছে ডলিকে। আপনারা তো ভাবছেন ডলিকে? ডলি হলো রুমির আর রনির একমাত্র মেয়ে। ডলির বয়স 6 বছর। এখন গল্পে ফেরা যাক। আপু তিথি কে রে? আরে তিথি হলো আমাদের তথ্যমন্ত্রীর মেয়ে। আজকে দুপুরে লন্ডন থেকে দেশে ফিরেছে। আমি তখন একটা ছবি বের করে দেখিয়ে বললাম, আপু এই মেয়েটাই কি তিথি? আমি ছবি দেখে বললাম, হ্যাঁ এটাই তো তিথি। তুই এই ছবি পেলি কোথায়? সত্যি করে বল। শোন তাহলে আপু, আমি আপুকে বিমানে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বললাম। আপু শুনে হাসতে হাসতে বলে, ভাইয়া তুই তিথিকে করলা জুসের সাথে তুলনা করছিস? আর কি বলছিস তিতা জুস? বলেই হাসতে লাগলাম। জানিস আপু মেয়েটা না অনেক অহংকারী। না রে ভাইয়া, এমনটা না তিথি। তুই কি আপু আমায় অবিশ্বাস করছিস? ভাইয়া তিথি আমাদের ভালোভাবেই কথা বলে। বড় লোকের মেয়েদের আমার ভালো করেই চেনা আছে আপু। আমার মামুনিটারেও অহংকারী করে তুলবে। আমার কফি আর মামুনিরে নিয়ে সাদে আয়, আমি সাদে আছি। রুমি চলে যায়।
রুমে নিচে গিয়ে কল দিল তিথির নাম্বারে। তিথি কল রিসিভ করে বলে, হ্যাঁ ভাবি বলো। তিথি, আমার ভাই আজকে বাসায় আছে, তাই ডলিকে একটু পাঠিয়ে দাও। আচ্ছা ভাবি, আমি নিয়ে আসছি ডলিকে বাসায়। তিথি ফোন কেটে ডলিকে বলে, ডলি চলো। কোথায় আপু? তোমার আম্মু কল দিয়ে বললো তোমার মামা নাকি বাসায় আসছে। তাহলে তাড়াতাড়ি চলো। বারে বা। তিথি তখন ডলিকে নিয়ে ডলিদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসার দরজার সামনে এসে তিথি কলিং বেল দিতেই রুমে দরজা খুলে দিল। তখন ডলি বলল, মামুনি, মামু কই? যাও মা, তোমার মামু ছাদে বসে আছে। ওকে মামুনি। ডলি চলে গেল। তখন তিথি বলে, ভাবি আমি আসছি তাহলে। আরে তুমি গেলে হবে না, চলো কিচেনে যাই। আমার ভাই আবার কফি নিয়ে যাওয়ার জন্য ছাদে। ভাবি কি হবে না? আজকে বিমানে কিছু হারিয়েছিল তিথি। হয়েছে। ওয়েট, ভাবি তুমি জানলে কি করে? আমি জানি। এখন বল কি হয়েছিল? আরে ভাবি বলো না, একটা বেয়াদব বসেছিল আমার পাশের সিটে। কেমন যেন দেখতে। কেমন দেখতে? মুখে মুখ ভর্তি দাড়ি আর বকাটেদের মতো লম্বা চুল। ওই ছেলে তোমায় কিছু বলেছে? আমায় বলে আমি নাকি করলার মতো তিতা আর কত কিছু বলছে। আচ্ছা চলো আমরা ভাই আর সাথে পরিচয় হয়ে নিব। ভাবি পরে না হয় পরিচয় হয়ে নিব। রবি আর তিথি গল্প করতে করতে ছাদে আসে। ছাদে এসে তিথি চারপাশে চোখ বোলায়। এক পাশে তো তাকিয়ে তিথির চোখ আটকে যায়। তিথি দেখলো ডলি একটা ছেলের সাথে ছাদে দাঁড়িয়ে দোলনায় বসে আছে। তিথি একটু ভালো করে খেয়াল করে দেখলো। তিথি তখন রেগে চোখ গরম করে বলে, ওই ক্ষেত তুই এখানে কেন? আমি একটা মেয়ে কণ্ঠ শুনে পাশে তাকিয়ে দেখলাম বিমানের সেই মেয়ে আর আপু দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, আরে মিস করলা যে। ওই তুই কি বললি? শুনতে পাননি বুঝি মিস তিতা জোস? আবার এই কথা বলে আমি তোর গলা টিপে দিব। এইদিকে ডলি তার মার কাছে চলে যায় আর রুমে তো দূরে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। তখন রাহুল বলে, ডাইনিদের কাজ তো একটাই, ঘাড় মটকানো। আর আপনি যে ডাইনি তার প্রমাণ। তুই তো লিমিট ক্রস করছিস। আমি আমার বাসায় আছি। ডাইনি তুই কই আসছিস দেখ তো। আমি আমার ভাবির বাসায় আসছি। শালা খ্যাত তুই কই আছিস বলতো? রনি বাসায় এসে কাউকে না পেয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখতে পায় ছাদে তুফান চলছে। তখন রুমের পাশে গিয়ে দাঁড়ায়। রুমে পেছনে কারো উপস্থিতি টের পায়। তখন পেছনে তাকিয়ে দেখলো রনি। তখন রনি বলে, কি হয়েছে এখানে? আমি সবকিছুই রনিকে খুলে বললাম। আমি তো সব শুনে কি বলবো বুঝতে পারছি না। তখন বললাম ওদের থামানো দরকার, এখন না থামালে পরে হাতাহাতি হয়ে যাবে। আরে আরেকটু চলো, ভাইয়াকে আজকে কতদিন পর দেখছি। আরও কিছুক্ষণ দেখলাম ওদের তুফান। তারপর আমি চিৎকার করে বললাম, এই চুপ, একদম চুপ। আপুর ধমক শুনে চুপ হয়ে গেলাম। আপনারা হয়তো ভাবছেন আমার ছোট বোন, আমি কেন ধমক শুনে চুপ হয়ে গেলাম? কারণ ভাই, এটাই ভাই বোনের ভালোবাসা। ভাবির চিৎকার শুনে আমিও মুখে তালা মেরে দিলাম। আমি তখন সামনে গিয়ে বললাম, ভাইয়া তুই ডলি আর রনি ঈদের সাথে নিচে যা, আমি তিতির সাথে কথা বলছি। ওই ডাইনির সাথে কথা বলে লাভ নেই, আজ তো একটা শাকচুন্নি। ওই ক্ষেত অ্যানাকন্ডার জঙ্গল কোথাকার, চুপ কর। ভাইয়া তুই নিচে যাবি? যাচ্ছি তো। আয় ডলি মামুনি, এখানে থাকলে তুইও ডাইনির পাল্লায় পড়বি। এই বলে নিচে চলে আসলাম আমরা। তখন রুমি তিতিকে নিয়ে দোলনায় বসে। তিতি তো রেগে আগুন হয়ে গেছে। যদি একটু ঘি দেওয়া যায় তাহলে আগুন বেড়ে আগ্নেয়গিরি ধারণ আকার করবে। তখন তিতি রুমিকে বলে, ভাবি ওই ক্ষেত কেন তোমাদের ছাদে? আর ডলির সাথে কি করছে? দেখো তিথি, ও খ্যাত না, ও হলো আমার ভাই রাহুল। আজকে লন্ডন থেকে ফিরেছে আজকে। ও আচ্ছা, তোমার ভাই। কি 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 বললে তুমি? ও আমার ভাই। কিন্তু দেখি নাই তো। লন্ডনে ছিল। উনি কি তোমার বড়? না মানে তোমার ধমক শুনে চলে গেল। আমি হেসে বললাম, না ভাইয়া আমার থেকে 4 বছরের বড়। ভাইয়া আমায় আর রিয়াকে সেই ছোট থেকেই আপু বলে ডাকে। ভাইয়া আমাদের থেকে সব কথা শুনে আমরাও
ভাইয়া সব কথা শুনতাম, এখন অবশ্যই আমি শুনি। ধুর হালা, কি থেকে কি বলে ফেললাম ভাবি, এখন কি ভাববে আমায় নিয়ে? আচ্ছা ভাবি, তুমি তো কখনো বলো নাই যে তোমার ভাই আছে। 6 বছর আগে একটা ঘটনায় ভাইয়ার প্রাণ যায় অবস্থা, কিন্তু অনেক কষ্টে ভাইয়ার প্রাণ ফিরে আসলো। আমার ভাই কোমায় চলে যায়। ভাইয়া সকল চিকিৎসায় চলছিল লন্ডনে। 6 মাস আগে ওর জ্ঞান ফিরেছে, আর আজকেই আমাদের এখানে এসেছে। তুমি একটু আগে বললে না যে আমার ভাই অ্যামাজন জঙ্গল নিয়ে ঘুরছে, কিন্তু এই জঙ্গল পরিষ্কার করলেই আমার ভাইকে পুরো ইন্ডিয়ার নায়ক জিতের মতো লাগবে। কথাগুলো শুনে তিতির অনেক কষ্ট হলো। তিথি না জানে এই মানুষটাকে অনেক কথা শুনিয়েছে, তাও আবার তার বোনের সামনে। তখন তিতি বলে, ভাবি আমি আসলে দুঃখিত, আমি না জেনে ওনাকে অনেক কথা বলেছি। ভাবি আসলে এইভাবে বলতে চাইনি। ভাবি আমি না খুব খুব সরি। আরে কিছু হয়নি, ভাই রাগ করেনি। জানো তিথি, আজ প্রায় 6 বছর পরে আমার ভাইকে অনেক খুশি দেখাচ্ছে। আর দেখিয়েছি সেই রাহুলকে যে 6 বছর আগে আমাদের ঘরে সবার প্রাণ ছিল। আমি, রিয়া, মা, বাবা একটাই প্রাণ ছিল, এই রাহুল ভাইয়া। কিন্তু ওই ঘটনার পর ভাইয়া যখন জ্ঞান ফিরল, তখন থেকেই ভাইয়া কেমন যে চুপচাপ হয়ে যায়। মা আমায় কল দিয়ে প্রতিদিনই সব খবর দিত আর কান্না করত। মা ওই দেশে কান্না করতে আর আমি এই দেশে কান্না করতাম। একটা মানুষ কতটা আঘাত পেলে এমন ভয়ানক পরিস্থিতিতে চলে যেতে পারে তুমি চিন্তা করতে পারো না। বাবা, রিয়া আর মিষ্টির মৃত্যুর পর ভাইয়া ও মনে ছিল ভাইয়া ও আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু আল্লাহর দোয়াতে ভাইয়া আমাদের এর মাঝে ফিরে এসেছে। ভাবি রিয়া তো তোমার বোন, আর এই মিষ্টিটা কে? মিষ্টি হলো ভাইয়ার গার্লফ্রেন্ড। মিষ্টিও অনেক ভালো ছিল। ভাইয়া আর মিষ্টি বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু একটাই। রুমি আর কিছু বলার আগে তার ফোন বেজে ওঠে। তখন রুমি তাকিয়ে দেখে রনি কল দিয়েছে। রুমি রিসিভ করে বলে, কি হলো, নিচে আসবে নাকি? আসছি। কে কল দিয়েছিল ভাবি? তোমার ভাইয়া। ভাবি পুরো ঘটনা বললে না যে। তুমি এগুলো শুনে কি বলবে বলো তিথি? প্লিজ ভাবি বলো না। পরে বলবোই কোনো একদিন। তবে তিথি, ধন্যবাদ তোমায়। ধন্যবাদ কেন ভাবি? ওই যে একটু আগেই বললাম, তোমার জন্য আমার ভাইয়াকে অনেক দিন পর একটু কারোর সাথে হাসি খুশি কথা বলছে। আরে ধন্যবাদ দিতে হবে না তোমায়। চলো নিচে যাই। তারপর দুজন নিচে চলে যায়। নিচে গিয়ে দেখতে পায় রাহুল কিচেনে কি যেন করছে, আর রনি আর ডলিও সাথে আছে। তখন রুমি রেগে বলে রনিকে, এই রনি, তোমরা রান্নাঘরে কি করছো? আমি জানি না, তোমার ভাই আর আমার বন্ধু আমাদের এখানে নিয়ে আসছে, সে জানি কি রান্না করবে। আপু আরে তুই রনিকে বকছিস কেন? আমি রনি আর আমার মামনিকে নিয়ে আসছি, অনেকদিন হলো মোগলাই পরোটা খাওয়া হয় নাই। ভাইয়া তুই সর, আমি করে দিচ্ছি। সর, আজকে আমি করি। তোমরা বরং সোফায় বসে আড্ডা দাও, আমি করে নিচ্ছি। এই দেখ পেঁয়াজ প্রায় কেটেই ফেলেছি। না, আমি আছি এখনো। রুমি, হ্যাঁ ভাইয়া বল। পেঁয়াজ কাটতে কাটতে বললাম, মনে পড়ে সেই আগের কথাগুলো? আমি তুই রিয়া মিলে মোগলাই পরোটা খাওয়ার জন্য কেমন মারামারি করতাম। আমি ভাইয়ার কথাগুলো শুনছিলাম আর অতীতের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসছিল। আমার তখন চোখে পড়ল ভাইয়ার চোখে। আমি দেখলাম ভাইয়ার চোখে জল গড়িয়ে পড়ছে। আমি কথাগুলো বলছিলাম আর অমনোযোগী হয়ে পেঁয়াজ কাটছিলাম, তখনই আমার হাতের 2 আঙুলের মাথাটা কেটে আলাদা হয়ে যায়। আমি তখনই আহ বলে চিৎকার করি। আমি ভাইয়ার চিৎকার শুনে তার চোখের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ার দিকে তাকালাম। দেখলাম ভাইয়া তার হাত চেপে ধরে আছে আর মেঝেতে রক্তর ফোঁটা। আমি তখন তাড়াতাড়ি ভাইয়া আর হাত চেপে ধরে রনিতকে ডাক দিলাম। আমি, তিথি আর ডলি সোফায় বসে গল্প করছিলাম, তখনই রুমির চিৎকার শুনতে পেলাম। তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে দেখলাম রুমি রাহুলের হাত চেপে ধরে আছে। রাহুলের হাত থেকে রক্ত ঝরছে আর রুমি কান্না করছে। রাহুল ওকে বুঝাচ্ছে। আমি তখন বললাম, কি রে, কি হলো এসব?
আরে বন্ধু, কিছু হয়নি। চুপ কর, রক্ত অনেক বেরিয়েছে, সেটা দেখতে পাচ্ছিস না? রুমি তখন রনিকে বলে, ডাক্তারকে তাড়াতাড়ি কল দাও, তুমি কি করছোটা কি? হ্যাঁ, এখনই কল দিচ্ছি। আমি ডাক্তারের সাথে কথা বলে বললাম ডাক্তার আসছে। আরে আপু, তুই বেশি টেনশনে আছিস, কিছু হয়নি। তখন তিতি বলে, আরে আপনি তো বেশি কথা বলেন, এত রক্ত বেরোচ্ছে তারপরও বলছেন কিছু হয়নি। দেখুন মিস তিতা, এই রক্ত কিছু না আমার কাছে। তখন রুমি একটু রেগে রাহুলকে বলে, তুই চুপ করবি, দিদি তো ঠিকই বলছে। তখন বেল বেজে ওঠে। রনি দরজা খুলে দেখলো ডাক্তার। তখন দরজা খুলে ডাক্তার রুমে ঢুকে রাহুলের হাতে ব্যান্ডেজ করে দিয়ে কিছু মেডিসিন লিখে ডাক্তার চলে যায়। রনি দরজা লাগিয়ে এসে বলে, কিরে বেটা, একটা কাজ করতে পারিস না? এখন এইসব না বললে হয় না তোমার? না, বলবো না। এই চল রান্নাঘরে, এখন মোগলাই পরোটা বানাতে হবে। মামু, এটা ঠিক না, তোমার হাতে তো ব্যথা পেয়েছো। এই জায়গা থেকে উঠতে গেলে তোর পা ভেঙে দিব। ওর ওই রকম করে কথা বলছিল। তখন কলিং বেল বেজে উঠল। রনি গেল দরজা খুলতে। রনি দরজা খুলে বলে, আরে স্যার, আসুন, আপনি ভেতরে আসুন। এই রনি, দিব এক চট। তোরে না কতদিন বলেছি আমার বাসায় চাচা রাখতে, সেটা কি ভুলে যাস নাকি? সরি, ভুল হয়ে গেছে চাচাজি। এবার ঠিক আছে, চল ভেতরে। তখন রুমি বলে, রনিত কে আসছে? আমি রে মা। আরে চাচা যে, তা অনেকদিন পরে আপনার পায়ের ধুলো পড়লো আমার বাড়িতে। না রে মা, সময় পাই না এখন। তুই তো জানিস বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। এই টেনশনে খাওয়া দাওয়া ঘুম সব শেষ। তবে এখন শান্তিতে আছি। আর যে তার এক লোককে পাঠিয়েছে, সে এসে আজকে তার কাজ করে ফেলেছে। এখন কিছুটা রিল্যাক্স মুডে আছি। আর যে নাম শুনে আমার আর বুঝতে বাকি রইল না। চাচা জানি কি যে শুরু হলো এই দেশটাতে। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আজকে যদি আর যে এই দেশে থাকতো তাহলে এমন কিছু হতে পারত না। কিন্তু আফসোস, কিছুই বেঈমান তার সাথে বেঈমানি করলো। রাহুল তাকিয়ে আছে নিচের দিকে, যেটা রুমি চোখে পড়েনি। তখন তথ্যমতি বলেন, কই আমার দিদি ভাই কই? চাচা ওই যে আপনার দিদি ভাই তার মামার পাশে সোফায় বসে আছে। রুমির কথা শুনে তখন তথ্যমতি চোখ পড়ে রাহুলের দিকে। রাহুলকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেন, বুঝলাম না রে, মামা মানে তোর যে ভাই আছে সেটা বলছিস না তো? তখন দিদি বলে উঠল, আরে বাবা, আমি তোমায় পরে বুঝিয়ে বলবো না সব। তুমি এখন বসো এখানে, অনেকদিন হলো আমরা সবাই মিলে আড্ডা দেওয়া হয় না। তা অবশ্য ঠিক। তথ্যমন্ত্রী তখন রাহুলকে উদ্দেশ্য করে বললেন, তা বাবা তোমার নাম কি? জি, আমার নাম রাহুল। তারপর তথ্যমন্ত্রী রনিকে বললেন, রনি, একটু আসো তো এদিকে, তোমার সাথে কথা আছে। আচ্ছা স্যার। চাচা। তারপর রাহুলের কাছে থেকে তথ্যমন্ত্রী আর রনি কিছু দূরে যান। তারপর তথ্যমন্ত্রী বললেন, রনি, কি হলো, কিছু বলবে বলছিলে? চাচা, আরজের লোক চলে গেছে, আর সে তার দেশ থেকে আমাদের সব কাজ অপারেটিং করবে। কি? হ্যাঁ চাচা। তুমি যে বললে ওর জন্য ঢাকা কলেজে ভর্তির ব্যবস্থা করতে, আমি তো সেটা বলেই লিখেছিলাম অধ্যাপককে। চাচা, কিছু না মনে করলে একটা কথা বলবো কি? আরে রনি, এতটা সংকোচ করছো কেন? বলো, কি বলবে। আর যে লোকের জায়গায় রাহুল যদি ওই কলেজে ভর্তি হয় তাহলে কেমন হয়? রাহুলও চাইছিল তার পড়ালেখাটা শেষ করার জন্য। তাহলে তো ভালোই হয়। তোমার বোনও ওই কলেজে ভর্তি হয়েছে, দুজনে একসাথে যাতায়াত করতে পারবে। সেটা হলে তো ভালোই হয়। আচ্ছা রনি, রাহুলের এই অবস্থা কেন? রাহুলের জ্ঞান ফিরেছে 6 মাস হলো। এদিকে রাহুল তার ডলি মামুনির সাথে মজা করছে, আর তিতি রুমিকে কিচেনে সাহায্য করছে। রাহুল আর তথ্যমতি কিছু কথা বলে চলে যায় রাহুলের কাছে। তখন রনি রাহুলকে বলে, রাহুল তো ঢাকা কলেজে ভর্তি হয়ে গেছে, এখন তুই যেদিন ইচ্ছে কলেজে যেতে পারবি। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আরে আমায় না, চাচাকে দে তুই ধন্যবাদ, কারণ চাচাই তোকে ঢাকা কলেজে ভর্তির সুযোগ করে দিয়েছে। চাচার পায়ে ধরে সালাম করে বললাম, ধন্যবাদ চাচা। আরে বাবা, তুমি আমায় সালাম করতে হবে না, তুমি তো আমার ছেলের মতন। রুমি, তিথি, রনি আমার কাছে যেমন সন্তানের মতন, আজ থেকে তুমি আমার কাছে তেমন। তখন তিতি আর রুমি সবার জন্য মোগলাই পরোটা নিয়ে আসে। সবাই মিলে অনেক আনন্দ করে খাবার শেষ করে। খাওয়া শেষে
সবাই মিলে অনেক গল্পগুজব করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখন তন্ত্রমন্ত্রী বলেন, এখন আমাদের উঠতে হবে রে মা, সন্ধ্যা হয়ে গেছে আর বাসায় কেউ নাই। তোর আন্টি গেছে তোর বাপের বাড়িতে। আমার শ্বশুরের নাকি শরীর খারাপ, বাসাতে যেতে হবে আমাদের এখন। চাচা তিথি থাকুক, ও না হয় যাবে রাতে। ভাবি, আমিও বরং বাবার সাথে বাসায় যাই। কালকে কলেজে সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সবকিছু গিয়ে রেডি করতে হবে। আচ্ছা তাহলে। তখন রাহুলকে উদ্দেশ্য করে তন্ত্রমন্ত্রী বললেন, রাহুল, তুমি কি কালকে তিথির সাথে কলেজে যাবে? যদি যাও তাহলে সব ডকুমেন্ট নিয়ে দুজনেই একসাথে কলেজে চলে যাও। আমার সবকিছু বলা আছে অফিসে। ভাইয়া কলেজে গিয়ে কি করবে? আরে রাহুল বলছিল অনার্সটা শেষ করতে চাই, তাই চাচা রাহুলকে ঢাকা কলেজে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে। ওয়াও, তাহলে তো ভালোই হলো, আমরা দুজন একসাথে যেতে পারবো। যাক, আমি ভয়ে ছিলাম, একটা অপরিচিত জায়গা, তবে চিন্তা নেই, পরিচিত একজন তো সাথে থাকবে। হ্যাঁ, দুজনে একসাথে যাও আর ঝগড়া করো না, এটাই। চাচা কালকে যাব না, আমি আগামী পরশুদিন থেকে যাব। তাহলে বাবা, আমিও আগামী পরশুদিন থেকে কলেজে যাব। শোনো রাহুল আর তিথি, তোদের কলেজে কোনো সমস্যা হলে তোদের কলেজের লিডার আকবর নামে একজন আছে, তাকে সব বলবি। আর তিথি, তুই তো আকবর ভাইয়াকে চিনিস। হ্যাঁ চিনি তো। আমি তো আকবরের নাম শুনে চমকে যাই, আজকে কয়েক বছর হয়ে গেল আকবরের সাথে যোগাযোগ করা হয় নাই। এই বলে তন্ত্রমন্ত্রী আর তার মেয়ে চলে যায়। রাহুল আর রনি চলে যায় রাহুলের রুমে, রোমিও চলে যায় কিচেনে, আর ডলি বসে বসে টিভি দেখতে থাকে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যায়। এভাবে চলে যায় দুদিন। একদিন রাহুল তার ল্যাপটপ নিয়ে কাজ করছিল, তখনই ল্যাপটপের স্ক্রিনে কিছু ভেসে ওঠে। রাহুলের বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। রাহুল তখন সেটা দেখে একটা হাসি দিয়ে বলে, আরে তোরা যতই নতুন টেকনোলজি ব্যবহার করিস না কেন, এই আরজে এর কাছে এখনো বাচ্চা। রাহুল তখন রনিকে কল দিতে যাবে, তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল কল রিসিভ করতেই রনি ভীতগ্রস্ত কণ্ঠে বলে ওঠে, দোস্ত, সার্ভার ক্র্যাশ করতে শুরু করেছে আর সবগুলো সার্ভার অফ হয়ে যাচ্ছে। চিন্তা করিস না দোস্ত, আমি যেরকম বলছি সেরকম কাজ কর। আচ্ছা বল। আমি তোর ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছি, সেই অ্যাপটা ক্লোন করে তাদের সার্ভারে নিয়ে হাইড করে রেখে দে। কেন রে? যা বলছে তা কর। আচ্ছা। রাহুলের নির্দেশ অনুযায়ী রনি কাজ করতে থাকে। তখন রনি দেখতে পায় সার্ভার আগের মতো আবার কাজ করতে শুরু করছে আর সবকিছুই স্বাভাবিক হতে শুরু করেছে। তখন রনি কল দিল রাহুলকে। রাহুল রিসিভ করে বলে, আমি জানি তুই কি বলবি, বাসে এলে সবকিছু খুলে বলবো তোকে। সো অফিসে রিল্যাক্স মোডে কাজ কর, আমি আসি তো। আচ্ছা ভাই। রাহুল ফোন রাখতেই আবার রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতে ও পাশ থেকে কেউ আতঙ্কিত হয়ে কান্না করতে করতে বলল, ভাই বাঁচান আমাদের, ভাই বাঁচান আমাদের। কি হয়েছে তোমাদের? ওরা আমাদের মেরে ফেলবে ভাই। ভাই আমাদের দলের 10 জনের চোখ তুলে নিয়েছে, সাথে অ্যাসিড দিয়ে কোমরের নিচের দিকের অংশে অ্যাসিড ঢেলে দিয়েছে। ওরা আমাদের 10 জনের বডি 0 পয়েন্টে ঝুলিয়ে রেখেছে। আমরা কয়েকজন পালিয়ে এসেছি, সবার বুকে আবার বড় বড় করে লিখে দিয়েছে DD 1011। আমি সব শুনে বললাম, কে তোমরা আর আমায় কেন বলছো এইসব? ভাই আমি শান্ত। ভাই আমি জানি আপনি আরজে আর আপনি বাংলাদেশে এসেছেন। সেদিন জনি ভাইয়ের সাথে আমি ছিলাম, আপনি যখন ওনার সাথে কথা বলছিলেন তখন আমি আপনার নাম্বারটা লুকিয়ে নিয়েছিলাম। তোমার ভুল হচ্ছে কোথাও। ভাই আমি জানি আপনি আরজে। ভাই কিছু একটা করুন, ওরা যে নির্মমভাবে আমাদের লোককে হত্যা করছে, আপনি কি এর পরেও নিশ্চুপ থাকবেন? আপনার আদর্শ নিয়েই আমরা এতদিন কাজ করে গেছি। ভাই কিছু একটা করুন। কি করব আমি বুঝতে পারছি না, আর দলের ছেলেদের এইভাবে মারছে, আমার কি এখন চুপ করে থাকবো? না না না, আমার ওদের হেল্প করতেই হবে। ভাই ওরা যে কি অত্যাচার করে বলে বোঝাতে পারবো না। আমাদের জন্য না হলেও ওদের কথা ভেবে আপনি কিছু একটা করুন ভাই। তখন আমার লোককে মারার কিভাবে মেরেছে সেটা শুনে আমার ভেতরে থাকা শয়তানটা জাগ্রত হতে লাগলো। আমি তখন বললাম, তোমরা কয়জন আছো আর এখন কোথায় আছো? ভাই আমি এখন জনি ভাইয়ের জিমে যাচ্ছি আর আমরা 8 জন আছি।
শোন, তোরা কোনো টেনশন করবি না, আমি আসছি। ভাই আমরা গাড়ি নিয়ে বাঁচার চেষ্টা করছি, ওরা আমাদের পিছু নিয়েছে। ভাই আমাদের অনেক ভয় হচ্ছে। ভাই একটা কথা বলার ছিল। বল, কি বলবি? ভাইয়া আমাদের সবার পরিবারটাকে একটু দেখে রাখবেন। আমরা মনে হয় আজকে মারাই যাব। ওরা আমাদের খুব কাছে চলে এসেছে। দেখ, তোদের এখন ঘাবড়ানো যাবে না। গাড়ি ড্রাইভ কে করছে? ভাই আমি করছি ড্রাইভ। গুড। এখন তোরা আসিস কই সেটা বল আমায়। ভাই আমরা সিলেট বাইপাস রোড 2-এর রেল ক্রসিং এলাকায় আছি। আচ্ছা শোন, তোরা আরো আধা কিলোমিটার সামনে এগুলে ডানে ও বামে দুইটা বড় গেট দেখতে পাবি। ওই গেটের সাথে রাস্তাও দেখতে পাবি। সেই দুই রাস্তার সামনে দিয়ে গাড়ির সমস্ত লাইট অফ করে দিয়ে গাড়ির পেছনের লাইটের সব লাইন কেটে দিবি। গাড়ি নিয়ে সোজা চলে যাবি, কোন জায়গায় দাঁড়াবি না। তারপর কিছু দূর এগোলে একটা ব্রিজ দেখতে পাবি। ব্রিজ পার হয়ে একটা ভাঙা রাস্তা পাবি। সেই রাস্তায় প্রবেশ করে লাইট জ্বালিয়ে চলে যাবি। ওই রাস্তা গিয়ে একেবারে শেষ মাথায় একটা বাড়ি পাবি। ওই বাড়ির ভেতরে গাড়ি নিয়ে ঢুকে বাড়ির পেছনে চলে যাবি। বাড়ির পেছনে গিয়ে একটা রাস্তা পাবি। সেই রাস্তা ধরে সামনে এগিয়ে যাবি এবং শেষ মাথায় একটা গোদাম দেখতে পাবি। সেখানে গিয়ে আমায় কল দিবি, আমি তখন বলে দেবো কি করতে হবে। আমিও বেরিয়ে পড়ছি, আমার আসতে সকাল বা সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। এদিকে রাহুল রেডি হয়ে চলে যায় নিচে। নিচে গিয়ে রুমিকে ডাকতে থাকে রাহুল। আপু, এই আপু কোথায় গেলি রে? আমি আমার রুম থেকে বের হয়ে বললাম, কি হয়েছে ভাইয়া? আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তুই রনিকে বলে দিস। আমি কোমরে হাত রেখে বললাম, তুই এই অবহেলায় এখন কোথায় যাবি? এখন যাওয়া হবে না কোথাও। আপু আমি না গেলে কয়েকটা ছেলে মারা যাবে, আর আমার কয়েকটা ছেলেকে ওরা মেরে ফেলেছে। আমায় যেতে হবে আপু এক্ষুনি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কারা মেরে ফেলেছে? সেটা আমি এসে বলবো, বাই। এই বলে রাহুল বের হয়ে যায় বাসা থেকে। তখন রুমি তাড়াতাড়ি করে কল দিল রনিকে। রনি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ রুমি বলো, কি বলবে? রনি ভাইয়া। কি হয়েছে রাহুলের? তুমি কান্না করছো কেন? ভাইয়াকে কে যেন কল করেছে, কল দিয়ে বলেছে ভাইয়া ছেলেকে কারা যেন মেরে ফেলেছে, আর ভাইয়া না গেলে ওরা ওই ছেলেটাকে মেরে ফেলবে, এই বলে ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে। রুমি কান্না করো না তুমি, আমি দেখছি। রাহুলের কিছু হবে না, তুমি অল্পতে এত অস্থির হলে চলবে কি? রনি রাহুলকে কল দেয়। রাহুল কল রিসিভ করতেই রনি বলে, রাহুল তুই কই রে? আমি এখন সিলেট যাচ্ছি। কেন? আমি শান্তর বলার সবকিছু রনিকে বললাম, আপনারা তো সবই জানেন। আমি আসছি, আমি যাবো তোর সাথে। পাগলামি করিস না, আমি কালকে বিকালে ফিরে আসবো, আপুকে বুঝিয়ে বলিস। আচ্ছা। এইদিকে শান্ত ফোন কেটে রাহুলের নির্দেশনা মতো গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর রাহুলের কথা মতো গাড়ির সব লাইট অফ করে দিল এবং গাড়ির স্পিড বাড়িয়ে দিল। শান্ত তারপর ব্রিজ পার হয়ে ভাঙা রাস্তায় প্রবেশ করে গাড়ির লাইট চালিয়ে চলতে শুরু করে রাস্তার শেষ মাথা পর্যন্ত। রাস্তার মাথায় গিয়ে আর্যের কথা মতো একটা বাড়ি দেখতে পায় শান্তরা। বাড়ির ভেতরে প্রবেশ করে পিছনের দিকে দেখতে পায় একটা রাস্তা। সেই রাস্তায় গাড়ি চলা শুরু করে। প্রায় 20 মিনিট পরে শান্তরা একটা গোদামে পৌঁছে যায়। গাড়িটা একপাশে রেখে তারা ভেতরে প্রবেশ করে। তখন শান্ত দেখতে পায় একটা দরজা আছে সেখানে। সেখানে একটা ছোট্ট টকিং টম অ্যাপে যেই রকম টম আছে সেরকম। তখন শান্তা ফোন বের করে কল দিল আরজেকে। কিছুক্ষণ পর আরজে কল রিসিভ করে বলে, হ্যাঁ শান্ত বল। ভাইয়া এখানে একটা দরজা আছে, মনে হচ্ছে এটা ভয়েস ছাড়া খুলবে না। খুলবে না, তুই এক কাজ কর, ফোনটা টমের কাছে নিয়ে ধর। আচ্ছা ভাইয়া ধরছি। শান্ত ফোন ধরার পর আরজে বলে, হাই টম, আরজে ইজ ব্যাক। এটা বলে একটা হাসি দিলাম। তখন উপাস থেকে টম বলে, আরজে দ্য কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড অ্যাক্সেস গ্রান্টেড। ভাই দরজা খুলে গেছে। তোরা ভেতরে যা, গিয়ে রেস্ট নে, আমি আসছি। আচ্ছা ভাইয়া। আমি ফোন রেখে কল দিলাম জনিকে। জনি কল রিসিভ করে বলে, সালাম ভাই, কেমন আছেন আপনি? আসি। জনি তুই তাড়াতাড়ি আমার সিলেটের আস্তানায় চলে আয়, আমি আসছি। কেন ভাই, কিছু কি হয়েছে? এলেই জানতে পারবি। ভাই আমি এক্ষুনি রওনা দিচ্ছি, আমি তোকে ব্রিজ থেকে রিসিভ করব। এদিকে রাহুল ও জনি বেরিয়ে পড়ে সিলেটের উদ্দেশ্যে। অন্যদিকে গার্ড কল দিয়ে বলে, ডুডু স্যার, আরজে এর 10 জনকে মেরে ফেলেছি। তবে কি রে? বাকি 8 জন পালিয়ে গেছে, ও পায়নি। তোরা কি ঘাস ছিটছিলি? ওরা পালিয়ে গেল যে? অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আচ্ছা,
আর কেউ যদি তোদের ওপর হাত তোলে তাদের কি করতে হবে বুঝে গেছিস তো? জলের মতো পরিষ্কার, বুঝে গেছি স্যার। ডুডু ফোন রেখে কল দিল রকিকে। কল রিসিভ করতেই ডুডু বলে, কি রে রকি, কি খবর? বস, খবর ভালো না। কেন? এই জিনিসগুলো আসেনি এখনো? আসছে বস। তাহলে খবর এখন ভালো না কেন? বস, আমরা জিনিসগুলো দিয়ে কাজ করছিলাম, অনেক সার্ভারও ক্রাশ করে দিয়েছিলাম, কিন্তু কি? হঠাৎ করেই সেই সার্ভারগুলো ঠিক হতে শুরু করে আর আমাদের ওই জিনিসগুলো ভাইরাস অ্যাটাক করতে থাকে। আমাদের কাছে থাকা সেই ভাইরাস প্রয়োগ করলি না কেন? করেছিলাম, কিন্তু কাজ করেনি, কারণ ভাইরাসটা যে পুরাই পুরাতন ভাইরাস। রকি, সে ভাইরাসের নাম কি? RRS। কি? হ্যাঁ বস, আগের একই পার্টনার ব্যবহার করা, যেটা আরজে ব্যবহার করত। এটা কি করে সম্ভব হবে? আরজের পরিবারের কেউ তো বেঁচে নেই। বস, আরজের আত্মা মনে হয় ফিরে এসেছে। তুই তো সেই আদিম যুগে বসবাস করিস, গাধা। আরে এটা আধুনিক যুগ, আত্মা পাত্তা বলতে কিছুই নেই। বস, এখন কি করব আমরা? সব কিছু যে হাতের বাইরে চলে যাচ্ছে। আমি ডনি ভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা। পরের দিন ভোরে আর্য সিলেটে পৌঁছে যায়। ব্রিজ থেকে জনিকে নিয়ে আর্য গাড়ি চালানো শুরু করে সেই গোদামের উদ্দেশ্যে। 30 মিনিট পরে গোদামে পৌঁছে যায় আর্য আর জনিও। আর্য তার ভয়েস দিয়ে ভেতরে প্রবেশ করে। আর্যকে দেখতে পেয়ে শান্তসহ বাকি সবাই এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমায় দেখে সবাই কান্না শুরু করে দিল। সবার চেহারা দেখতেই বুঝতে পারলাম সবাই অনেক ভয়ে ছিল। আমি তখন জনিকে বললাম, জনি, গাড়িতে দেখ খাবার আছে, ওইগুলো নিয়ে আয়। আচ্ছা ভাই, নিয়ে আসছি। জনি চলে যায় খাবার আনতে। খাবার নিয়ে এসে সবাইকে নিয়ে দেয় এবং সাথে আর্যও জনি খেয়ে নেয়। সবার খাওয়া শেষ হলে আর্য তখন বলে, শান্ত, আমায় শুরু থেকে সবকিছু খুলে বল, তোদের পেছনে এরা কেন লেগেছে? ভাই শুনুন তাহলে, আমি আমার বন্ধু রাজ, জয়, সাগর আমাদের এই কলেজে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন মারুফ কলেজে আসে তার গ্যাং নিয়ে। এই মারুফকে? ভাই মারুফ হলো ডুডুয়ের ছেলে। কলেজের সবার সাথে খারাপ বিহেভ, বিশেষ করে মেয়েদের সাথে। ড্রাগসের সাপ্লাইও কলেজে এসে করে। তো আমরা কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন হঠাৎ করে জয় বলে, এই দেখ এইদিকে। আমরা সবাই মিলে জয়ের কথায় কলেজের পার্কিং এরিয়ায় তাকাই। তখন দেখতে পাই মারুফ একটা মেয়েকে সিগারেট খাওয়ার জন্য জোর করছে, কিন্তু মেয়েটা না করছে। মারুফও মেয়েটাকে জোর করতে থাকে। মেয়েটা তখন মারুফের গালে কষিয়ে একটা চড় মারে। এই দৃশ্য কলেজে সবাই দেখে ফেলে, আর এটা মারুফের চোখ এড়ায়নি। তখন মারুফ বলে, তোর তো দেখি হেভি সাহস, সাথে তেজও আছে। আজ পর্যন্ত কেউ এই মারুফের গায়ে হাত তোলার সাহস হয়নি, আর আজ তুই সেই সাহসটা করে ফেললি। তোর সাথে বিছানা গেলে বিছানা তো গরম হয়ে যাবে। এটা বলার পরে মারুফের গালে আরেকটা চড় বসিয়ে দেয় ওই মেয়ে। তখন মারুফ রেগে বলে, বাহ বাহ, আজকে তোর সারা তেজ মেটাবো আমি। তোর সাথে আজকে এই কলেজে ওইসব করবো আমি। এই বলে আমি মেয়েটার ওনারটা ফেলে দিলাম, আর মেয়েটা চিৎকার করে বলছে, প্লিজ কেউ বাঁচাও এই নরপিশাচের হাত থেকে। ইয়া আল্লাহ, তুমি রহম করো। আমি এসে বললাম, আরে এখানে কোন বাবার বেটা নেই যে আমার কাজে এসে বাধা দিবে? আরে আমার বাবা হলো এই দেশের নাম করা মাফিয়া, আর আমি হলাম তার ছেলে। আর তুই তো আমায় চর মেরেছিস, তাও 2টা। আরে তোমরা এখনো তাকিয়ে থাকবে? আরে আমার জায়গায় যদি তোমাদের মা, বোন, তোমাদের বউ থাকতো, তাহলে তোমরা কি চুপ করে থাকতে? ছি ছি, তোমরা কি মানুষের পর্যায়ে পড়ো? এটা আমার সন্দেহ হচ্ছে। আমি মেয়েটার কথা শুনে হাসতে লাগলাম। তখন মেয়েটা আবার বলে, আর যদি আজে ভাই বেঁচে থাকতো, তাহলে এই কলেজে এর মতো কুলাঙ্গারের জায়গা হতো না। ভাইয়া এই মেয়েটার কথা শুনে তখন আমাদের মনে হয়েছে আজও আপনি বেঁচে আছেন সবার মাঝে। আমাদের তখন কি পরিমাণ ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না আপনাকে। তারপর মারুফ বলে, আরে ওই কুত্তার বাচ্চাকে আমার বাবা কুকুরের মতো মেরেছে, আর ও তো ছিল একটা ভীত। আবার আমার জীবনে ওর বোনের মতো এমন একটা জিনিস দেখি নাই, সাথে ওর গার্লফ্রেন্ডটা অনেক জোশ ছিল। আরে ওই বোনটাকে আর ওর গার্লফ্রেন্ডটাকে আমি... ভাই আপনার নামে এমন খারাপ মন্তব্য শুনে আমরা 4 বন্ধু চুপ থাকতে পারি নাই। সাথে আবার রিয়া আপু, মিষ্টি ভাবি কেউ ও নিয়ে বাজে কথা বলা শুরু করে।
মারুফ তার কথা শেষ করার আগেই আমি ওর নাক বরাবর এক ঘুষি মারি। আমার সাথে আমার বন্ধুরা ওকে মারতে থাকে। মারুফকে বাঁচানোর জন্য ওর সাঙ্গপাঙ্গরা আসলেও ওদেরও মারতে থাকে। ওদের অবস্থা খারাপ করে সেদিনের মতো আমরা চলে আসি। সন্ধ্যার দিকে আমাদের সকল আরজে মেম্বাররা মিলে বসে তখন মিটিং করছিলাম। তখন হঠাৎ করে মারুফ সহ ওর বাবা ডুডু আমাদের এখানে চলে আসে, আমাদের উপর আক্রমণ করতে থাকে। আর আমার লোক সংখ্যা ছিল 18 জন। ওরা আমাদের নিয়ে একটা গোডাউনে নিয়ে যায়। আবার চোখের সামনে রাজ, জয়, সাগর সহ আরও 7 জনকে নিয়ে গোডাউনের একটা রুমে চেয়ারে বেঁধে কোমরের নিচের অংশে অ্যাসিড ঢেলে দেয়। ওরা তখন চিৎকার করতে থাকে। ভাই আমি কিছু করতে পারি নাই, শুধু ওদের এই নির্মম যন্ত্রণা আর চিৎকার শোনা ছাড়া। এতে ওরা শান্ত হয়নি। অ্যাসিড ঢালার পরে ওদের চোখে গরম রক ঢুকিয়ে চোখগুলো বের করে আনে। আমরা তখন তাকিয়ে সব কিছু দেখছিলাম আর আল্লাহকে ডাকছিলাম। আল্লাহ হয়তো আমাদের ডাক তখন শুনেছিল। তখন কারেন্ট চলে যায় আর আমাদের বেঁধে রাখা হয়নি। আমি তখন সবাইকে নিয়ে কোনো রকম বাইরে চলে আসি। আমাদের যখন এই গোডাউনে নেওয়া হয় তখন আমাদের চোখ বাঁধা ছিল না। বাইরে এসে ওদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। ওরা গাড়ির শব্দ বাইরে এসে দেখে আমরা পালাচ্ছি এবং ওরাও আমাদের পিছু নেয়। তারপর তো আপনি সব জানেন। আর যে জনি সহ সবার চোখে পানি। এসব শুনে তো কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কী বা বলে ওদের আশ্বস্ত করবে? এমন একটা করুণ ও ভয়ঙ্কর দৃশ্য কারো চোখের সামনে ঘটে গেলে কী বা বলা যায়? একজন মানুষ কতটা অমানুষ হলে এরকম কাজ করতে পারে ভাবতে পারছেন আপনারা? তখন আর যে সেখান থেকে উঠে একবার সবার দিকে তাকিয়ে তার ফোন বের করে কল দিল কাউকে। কল রিসিভ হতেই ওপাশ থেকে বলল, সালাম নেবেন আর যে ভাই। ভাই আমি আবার আমার পুরনো রূপে ফিরছি, আমার কিছু অস্ত্র লাগবে। ভাই আপনি শুধু বলেন কবে দিতে হবে। আজকে রাতে লাগবে, আপনি বিকালেই পাঠিয়ে দেবেন। ভাই চিন্তা করবেন না, সব পৌঁছে যাবে ভাই। সব কটার গলার রগ আমি কাটবো। সেই পুরনো শয়তানটাকে জাগিয়ে দিয়েছে। ভিতরের শয়তানটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কিন্তু ওরা সেটাকে আবার জাগ্রত করে দিয়েছে। ভাই একটা কথা জিজ্ঞেস করতে পারি? আরে ভাই বলো। কি হয়েছে ভাই? ভাই তাহলে শুনুন। সবই তো শুনলেন, পাঠক আর পাঠিকাগণ আপনারা তো সব জানেন, তাই আর নতুন করে বললাম না। ভাই আপনি যাওয়ার পর ডুডু আর ডনি অনেক চেষ্টা করেছে আপনার জায়গায় আসার জন্য, কিন্তু আপনার এই ভাই সেটা হতে দেয়নি ভাই। ভাই এই জগতে আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে বড় ভাইয়ের জায়গা দিয়েছি। ভাই এটা আমার সৌভাগ্য। ভাই কোনো সাহায্য করতে হবে আমায়? না ভাই, আর প্রয়োজন পড়লে আমি আপনাকে এমনিই বলবো। তা অবশ্যই তো ভাই। রাখছি ভাই, আল্লাহ হাফেজ। আর যে কল কেটে কল দিল রাতুলের নাম্বারে। কল রিসিভ করে ওপাশ থেকে বলল, হ্যাঁ দোস্ত বল, অনেকদিন পর কল দিলি। রাতুল আমি বাংলাদেশে আছি। আমার হান্টারদের খবর কি? ভালোই, ওরা এখন কাটার কাজে লেগে আছে। ওদের নিয়ে বিকালে চলে আয় আমার আস্তানায়। অনেকদিন হলো ওদের রক্ত খাওয়ার দৃশ্য দেখা হয় না আমার। বন্ধু আমি বুঝে গেছি তোর মাথায় কি ঘুরছে। এর জন্যই তো তোকে ওদের দায়িত্ব রেখেছি। চলে আয় তাড়াতাড়ি। ওকে ডান। আপনারা তো ভাবছেন রাতুলকে? গল্পের সাথেই থাকুন, সবই বুঝতে পারবেন। এদিকে জেমস অনলাইনে জরুরি একটা মিটিং করবে বলে সব মাফিয়া সহ ডার্ক ওয়েবে যারা কাজ করে তাদের মেল করে। মেল করার 30 মিনিট পরে সবাই মিটিংয়ে জয়েন করে। তখন জেমস বলে, সবার জন্য একটা নিউজ আছে। তার আগে বলতে চাই, যারা ভালো কাজ করেন তাদের জন্য ভালো খবর, আর যারা খারাপ কাজ করেন তাদের জন্য খারাপ খবর। তখন ডুডু বলে, আরে কি খবর সেটা তো বল জেমস। এত হেয়ালি করছিস কেন? তোর মতো আমাদের এত সময় নেই। আর এত অস্থির হচ্ছিস কেন জেমস? জানিস তো একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবারও তরে। কিছুটা চমকে গিয়ে বললাম, মানে? একটা হাসি দিয়ে বললাম, আশা করি ডুডু তুমি আমার কথার মানে বুঝতে পেরেছ। কি বুঝবো? একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা তোমরা কি আজকে একটা খবর পড়েছো? তখন মাফিয়া একজন বলে, জি ভাই, নিউজে দেখলাম আর যে ভাইয়ের লোকদের মেরে নির্মমভাবে হত্যা করে 0 পয়েন্টে ঝুলিয়ে রাখা হয়েছে। আচ্ছা। তখন জেমস একটা ভয়েস প্লে করে। আমি কিছু বলার আগে তোমরা সবাই এই ভয়েসটা শুনে নাও। আশা করি ভয়েসটা শুনে বলতে পারবে কার। শোন তাহলে। কি ভেবেছিলি তোরা?
আমায় ধোকা দিয়ে সবার সামনে খারাপ বানিয়ে তোরা বাংলাদেশের রাজত্ব কায়েম করবি? আমার পরিবারের সাথে তোরা যা করেছিস সবকিছুর হিসাব পাই টু পাই নেব। আমার লিস্টে তোদের নাম রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তোর মৃত্যুর তারিখও ঠিক হয়ে গেছে। আমার পরিবারের সবাইকে মেরেছিস তোরা, সাথে আমার প্রিয় মানুষগুলোকে আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করছিস। এত কিছুর পরেও আমি চুপ ছিলাম, কিন্তু তোরা এই কয়েকদিনে বাংলাদেশে যা শুরু করেছিস সেটা তো আমায় বন্ধ করতে হবে। আজকের রাত থেকে শুরু হয় তোদের মতো ভাইরাসকে ধ্বংস করা হবে। আসছি আমি, আমায় দেখা মানে নরক দর্শন। আর যে দ্য কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড ব্যাক। প্রথমে দিকের ভয়েসটা শুনে কেউ কিছু চিন্তা না পারলেও শেষের কয়েকটা কথা শুনে সবাই বুঝতে পেরেছে ভয়েসটা কার ছিল। আর যে নাম শুনে সবার অবস্থা খারাপ, তার উপর লিস্টও রেডি করে ফেলেছে। এই লিস্টে কার কার নাম আছে সেটা আজে ব্যতীত কেউ জানে না। আর যে হ্যালটার দল সেগুলো তো অনেক মারাত্মক। তখন জেমস কাশতে থাকে। তখন জেমস বলে, এখন কারো কারো কাশি উঠবে, কারো পায়জামা ঢিলা হয়ে যাবে। সো যারা যারা বেইমানি করেছেন তারা প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি হয়ে যান। আমি সরে যাচ্ছি এই জায়গা থেকে। এখন সে ফিরে এসেছে, তার জায়গায় সে বসবে। মিটিংটা এখানেই শেষ। বেঁচে থাকলে সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এই বলে জেমস মিটিং শেষ করে দেয়। ডুডু তাড়াতাড়ি করে কল দেয় ডনিকে। ডনি তখন সে তার অফিসে বসে আছে। হঠাৎ করে ডনির ফোন বেজে ওঠে। ডনি দেখতে পায় ডুডু কল দিয়েছে। ডনি ফোন রিসিভ করে বলে, হ্যাঁ ডুডু বল, কি খবর? আরে রাখো তোমার খবর, আমার সব কিছু ডিল হয়ে গেছে ওইটা দেখে। কি হয়েছে তোমার? কি বলছো? কি ডিল হয়েছে তোমার? ওই হারামি ফিরে এসেছে, আর ও ভয়েসও করছে। কে ফিরে এসেছে? কি ভয়েস করেছে? আর যে ফিরে এসেছে। হোয়াট? কি বলছিস তুই? ভাই আজকে আমাদের মাফিয়া মিটিং, এ জেমসের কাছে একটা মেল আসে। তখন জেমস আমাদের মিটিংয়ের রুমে অ্যাটেন্ড করিয়ে এই যে ভয়েসটা শোনায়। আমি রেকর্ড করে রেখেছি, এই যে শুনুন। আপনারা তো জানেন, তাই আর নতুন করে বললাম না। ডনি সব শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে আছে। অফিসের রুমে এসি চলছে, সাথে মাথার উপরে ফ্যানটা ভোবো করে করছে। এসিও ফ্যান চলার পরও ডনির কপাল থেকে ঘাম ঝরছে। 6 বছর আগে সেই দিনের কথা যতই মনে হচ্ছে, ডনির গলা ততই শুকিয়ে যাচ্ছে। তখন ডুডু আবার কল দিল ডনিকে। তখন ডনি কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো হ্যালো ভাই আপনার গলা কাঁপছে। কই? ভাই আর যে নাকি একটা লিস্ট তৈরি করেছেন, সেই লিস্টে। কি সেই লিস্টে? সেই লিস্টের কাউকে ছাড় দিবে না সে। তবে খুশির একটা খবর আছে। কি সেই খবর? মনে হয় সে বাংলাদেশে নেই, মনে হয় খুব শীঘ্রই সে আসবে। তাহলে আমাদের সকল লোকদের এয়ারপোর্ট পাঠিয়ে দে, আর আমাদের পরিচিত পুলিশদের বলে দেয়। ভাইয়া এর আসল নাম তো জানি না, আর আমাদের কাছে এর 6 বছর আগের ছবি আছে, এখনকার ছবি তো নেই। হ্যাকার টিমকে কাজে লাগিয়ে ওরা আগের ছবির সাথে মিললে সবাইকে চেকিং করতে বলবি। আরজেকে দেখা মাত্রই অ্যারেস্ট করে আর আমার ডেরায় নিয়ে আসবি। এবার আরজেকে বাঁচাতে দেব না। তোরা সব সময় চোখ কান খোলা রেখে চলাফেরা করবি। হ্যাকারদের কাজে লাগিয়ে দে। এখন আর ওই কাজ করার প্রয়োজন নেই। আগে আরজেকে শেষ করি, তাহলে সব কাজ আমাদের হয়ে যাবে। আচ্ছা। ডনি ফোন রেখে বিভিন্ন বাহিনীর সদর দপ্তরের মেল পাঠায় আর এর আগে ছবি দিয়ে, সাথে বলে দেয় একে দেখা মাত্র গ্রেপ্তার করার জন্য। মেল পেয়ে সব বাহিনী তারা তাদের কাজে নেমে পড়ে। এদিকে তৎসমতির কানে খবরটা পৌঁছে যায়। তখন তিনি রনিকে ডেকে তার রুমে পাঠান। রনি রুমে প্রবেশ করার সাথে সাথে তথ্যমন্ত্রী বলেন, রনি দেখো এই মেলটা। কি এটা স্যার? তুমি দেখো খুলে। আমি মেলটা খুলে তো অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেলাম, কারণ আর যে নাকি বাংলাদেশে আসছে আর তাকে দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আমি তখন বললাম, স্যার আর যে তো আমায় বললো ও বাংলাদেশে আসবে না। আজকের নিউজ দেখো নাই তুমি রনি? না স্যার। কালকে কারা যেন আর যে 10 জন ছেলেকে খারাপভাবে মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে। আমার যতদূর সম্ভব এই খবর আর্যের কাছে পৌঁছে গেছে, যার জন্য সে দেশে এসেছে। এখন আমাদের করণীয় কি স্যার? কিছু না, বাংলাদেশে কিছু জঞ্জাল পরিষ্কার করার প্রয়োজন আছে, আর এটা কেবল আর্য দ্বারা সম্ভব। আমাদের হ্যাকার টিম সবাই বলে দিবে আজকে থেকে ওদের কাজ নেই, 20 দিনের ছুটি। তবে কি স্যার? তবে বাসায় বসে আমাদের সার্ভারে কাজ করবে ওরা। ওরা শুধু অফিসে আসবে না, কোনো সমস্যা হলে সেটা আমি দেখে নেব। আচ্ছা স্যার।
রনি তত্ত্বমধ্যে রুম থেকে বের হয়ে তার রুমে এসে হাসতে থাকে আর বলতে থাকে, এটা তো হবারই ছিল। ওরা যা করেছে রাহুলের সাথে, আমার তো রাহুলকে খবরটা দেওয়া দরকার। আমি ফোন বের করে রাহুলকে কল দিলাম। কল রিসিভ করতে বললাম, কিরে নিউজ দেখেছিস? তবে আজকে রাতের নিউজ হবে ব্রেকিং নিউজ। যারা দেখবে তারা ভয়ে প্যান্ট ঢিলে হয়ে যাবে আর বুঝতে পারবে আমার ফিরে আসার পরিণাম। যাই করিস সাবধানে করিস। আর শোন, রাতে বাসার বাইরে ও ছাদে কয়েকজন থাকবে তোদের পাহারা দিতে। কারা? আমার তৈরি করা টিম। কি, রুমি দেখলে তো ভয় শেষ হয়ে যাবে। সে দায়িত্ব তোর। ভাই, তোর বোন যে লেডি মাফিয়া, আমার অবস্থা খারাপ করে দিব। কি বললে? এটা বলবো রুমিকে? না ভাই, তুই তোর কাজ কর। রাখছি তাহলে, সাবধানে থাকিস। আরজে ফোন কেটে দেয়। এভাবে চলে যায় কিছু সময়। বিকালে অস্ত্রের ট্রাক এসে পৌঁছে যায় আরজের গোদামে। এর কিছুক্ষণ পর রাতুল ও হালদারের দল এসে যায়। সবাই আরজের সাথে এসে কুশল বিনিময় করে নেয়। তারপর আরজে সবাইকে বলে দেয় কি করতে হবে। সন্ধ্যা থেকে আরজে বের হয়ে তার গোদাম থেকে সবাই উঠে পড়ে গাড়িতে। মেইন রোডে উঠে 24টা গাড়ির মাঝে 3 দিকে 7টা গাড়ি চলে যায়, আর 3টা গাড়ি নিয়ে আরজে চলে যায় অন্যদিকে। কী হতে চলেছে কেউ বলতে পারছে না। আরজের মাথায় কি প্ল্যান করছে সেটা স্বয়ং আরজেই জানে। কিছুক্ষণ পর আরজের গাড়ি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখন শান্ত গাড়ি থেকে নেমে গিয়ে ওই বাড়ির দরজায় বেল বাজায়। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা চাচা দরজা খুলে বলেন, কি সেই বাবা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা, যদি সীমাকে একটু ডেকে দিতেন। কেন বাবা? চাচা, আপনি ডাকুন ওকে। বাবা, আমার মেয়েটা অনেক অসুস্থ, শরীরে অনেক জ্বর ওর। তুমি বরং ভিতরে আসো। দাঁড়ান 1 মিনিট চাচা। আমি আরজে ভাইয়ের সামনে গিয়ে বললাম, ভাই সীমা অসুস্থ, আসতে পারবে না। আচ্ছা চল ভিতরে, আমি গিয়ে দেখা করে আসবো। তারপর আরজের শান্ত সহ বাকি লোকেরা মিলে সীমাদের বাসায় প্রবেশ করে। সীমা তখন ঘুমিয়েছিল। সীমার বাবা সীমাকে ডেকে তোলেন। সীমা ঘুম থেকে উঠে তার বাসায় এত মানুষ দেখে ভয় পেয়ে যায়। তবে শান্তকে দেখে বেশ অবাক হয়। তখন সীমা বলে, আপনি এখানে? আমার সাথে ভাই আসছেন। কোন ভাই? কেন, কলেজে কালকে যার কথা বলছিলেন? কার কথা বলেছিলাম? আপনারা হয়তো বুঝতে পারছেন না কে এই মেয়ে। আর যে একটা দিনের দেখে বেশ অবাক হচ্ছে। মেয়েটা কোনো ভয় ছাড়াই কি সুন্দরভাবে কথা বলে যাচ্ছে। মেয়েটার কথা শুনে আর যে হাসছে। তখন শান্ত বলে, কেন মনে নেই? আরজে, আপনি না আরজে ভাইয়ের কথা বলছিলেন? হ্যাঁ বলেছিলাম। ইনি হচ্ছেন আরজে, দ্য কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড। কি? আমি কথাটা শুনে আরজে ভাইয়ের হাত ধরে কেঁদে কেঁদে বললাম, ভাইয়া আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি এই দেশে থাকতে আমরা কত সুন্দরভাবে ভয়হীন চলাফেরা করতাম, কিন্তু আপনি যাওয়ার পর আমরা আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। কখন কি হয়ে যায় এটা নিয়ে ভয়ে থাকি। কালকে কলেজের ভাইয়া ওই মারুফ আমার সাথে যা করেছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। কালকে উনি আর এনার বন্ধুরা না থাকলে আমি হয়তো এতক্ষণ পরপারে চলে যেতাম। ভাইয়া বলে যেহেতু ডেকেছো, তাহলে ভাইয়ের মতো শক্ত হতে হবে বোন। আর তোমার উপর হওয়া অত্যাচার আর এতদিনের হওয়া সকল বোনের সাথে খারাপ বিহেভিয়ারের জন্য ওদের শাস্তি পেতে হবে। দেখো বোন, সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলবে। কালকে থেকে কলেজ আর কোনো কালো ছায়া পড়বে না, এটা তোমার এই ভাইয়ের ওয়াদা। আসি, ভালো থেকে বোন। কোনো কিছু দরকার বা সমস্যা হলে এই ভাইটাকে একটা কল দিও, এই ভাই হাজির হয়ে যাবে। আসি বোন। এই বলে আরজে সহ বাকিরা বের হয়ে যায়। সীমার বাসা থেকে বের হতেই রাহুলের ফোন বেজে ওঠে। আরজের ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কি বলে শোনা যায়নি, তবে আরজে একটা টেবিল হাসি দিয়ে বলে, আমি আসছি বলেই হাসতে লাগলাম। আমার ভেতরের শয়তানটাকে জাগিয়ে তুললাম। এদিকে একটা রুমে 3 জনকে চেয়ারের সাথে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের পাশে বিশাল এক হালটারের তল দাঁড়িয়ে আছে। আবার পাশে এসি ফুটছে আর শব্দ হচ্ছে। এদিকে আগুনের মাঝে অনেক সরু সরু রড আগুনে লাল করে পুড়িয়ে রাখা হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পুকুরের মাঝে কুমিরের সাথে শার্ক ফিশ ঘোরাঘুরি করছে। এটা দেখে 3 জনেরই জান যেন বেরিয়ে যাবে। তখন একজন বলে,
এই তোরা কে, আর আমাদের এখানে নিয়ে আসিস কেন? তোরা চিনিস আমরা কারা? তখন জনি বলে রুমে প্রবেশ করে। তোরা কারা রে? তোরা গলির কুকুর বলতো? তুই কি বলছিস ভেবে বলছিস তো? আরে তোদের মতো কুকুর কিছু বলতে হলে ভেবে বলতে হবে নাকি? এই তুই কে রে? কখন থেকে তুই তুই করে বলছিস? দেখবি আমায় তুই? হ্যাঁ। দেখলে তোর প্যান্ট ডিলে হয়ে যাবে না তো? তখন টনি রেগে বলে, এই কুত্তার বাচ্চা, সামনে এসে কথা বল, সাহস থাকলে। সব কয়টাকে মেরে এখানে পুঁতে রেখে দেব। তাই নাকি রে? এখানে পুঁতে ফেলবি? জনি এই কথা বলে সামনে এগিয়ে যায়। জনিকে দেখে তিনজনেরই চোখ বড় হয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন জনি বলে, কে রে, নে আমায় মেরে পুঁতে ফেলবি না, পুঁতে ফেলে আমায়। তখন আরজে রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলে, কে কাকে পুঁতে ফেলবে জনি? ভাই আমাদের নাকি এখানে মেরে পুঁতে ফেলবে? ও আচ্ছা, তোদের তো অনেক সাহস বেড়েছে রে। আর যে তুই এখনো বেঁচে আছিস? তোরা কি ভেবেছিলি আমি মারা গেছি? তোরা যে আমার সাথে বেইমানি করেছিলি তার পুরস্কার দেওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। তোরা আজ আমার পরিবারের সাথে যা করছিস সেটা এখন তোদের সাথে করব। আজ ভাই আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা যা, আমি তোদের ক্ষমা করে দিলাম। আমার লোকেরা তোকে কিছু বলবে না, তুই জানিস তো আমি একটা সুযোগ দেই। তখন জনি বলে, ভাই কি বলছেন আপনি? ওই ছেলেরা আপুদের সাথে আর আঙ্কেলকে কিভাবে মেরেছে আপনি বলে গেলেন? ভাই আমি কুত্তার বাচ্চাদের মেরে ফেলবো। জনি শান্ত হ, আগে আমি কথাটা তো শেষ করতে দে, তারপর তুই যা করার করিস। কিন্তু ভাই। জনির রেগে দেয়ালে খুশি মেরে বের হয়ে যায়। তখন টনি বলে, ধন্যবাদ আরজে ভাই। আরে আগে শুনবি তো। বলুন ভাই। তোকে পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে 10টা ডুব দিতে হবে। 10টা ডুব দিয়ে উঠে আসলেই আমরা তোকে ছেড়ে দেব। কিন্তু এখানে তো শার্ক আর কুমির আছে। তাহলে তুই এই হান্টারদের হাতে মরবি। দেখছিস এক একটাকে, এরা বিহারের জঙ্গলে পশু শিকার করে। কিছু ঝলক দেখবি নাকি? আমি আরজের কথা শুনে এই হান্টারগুলোর দিকে তাকালাম। এইগুলো আজ তো একটা জমদূত, তার চেয়ে আমি বরং পুকুরে 10টা ডুব দিয়ে আসি। আমি তখন বললাম, আমি রাজি পুকুরে ডুব দিতে। এটা আরচের একটা রহস্যময় হাসি দিল। তখন আরচে আকবরের কানে ফিসফিস করে কি যেন বলল। আকবরও একটা হাসি দিয়ে ডনিকে নিয়ে যায়। কিছুক্ষণ শোনা গেল ডনির ভয়ঙ্কর আত্মচিৎকার। সেই আত্মচিৎকারের সাথে পুকুরে জলের শব্দ, আর এই দিকে ভয়ঙ্কর হাসি আরচের। জনি এসব কিছু শুনে আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে। জনি তাড়াতাড়ি পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। সব যখন ঠান্ডা হয়ে গেল তখন জনি উপরের দিকে তাকিয়ে 2 ফোঁটা চোখে জল ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে ডুডু আর তার ছেলে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। তখন জনি আর আকবর রুমের ভেতরে আসে। কি জনি, রাগ কমেছে? না ভাই, ওই হারামের বাচ্চাকে না মেরে আমার রাগ কমবে না। রাগ কমিয়ে নে তোদের, আর আমি বরং ডোডোর সাথে কিছু কথা বলি। জনি আরজের কথা শুনে একটা হাসি দিয়ে মারুফের বাঁধন খুলে নিয়ে যাবে এমন সময় শান্ত বলে, আরজে ভাইয়া আমিও যাই জনি ভাইয়ের সাথে। আমার সামনে ওই হারামির বাচ্চা আমার বন্ধুদের নির্মমভাবে মেরে ফেলেছে। জনি ওকে নিয়ে যা, শান্তর কাছ থেকে শুনেছিস তো সব। আর তোকে কি করতে হবে? ভাই জলের মতো পরিষ্কার করে বলছে। এইদিকে মারুফ চিৎকার করে বলছে, আমায় তোরা ছেড়ে দে, আমি আর কখনো এমন কাজ করব না। আল্লাহর হস্তে আমায় মাফ করে দে। জনি চিৎকারটা যেন একটু ক্লিয়ার শোনা যায়। ভাইয়া ঠিক আছে। আর যে তুই আমার ছেলেকে ছেড়ে দে, আমার সাথে যা করার তুই কর, কিন্তু প্লিজ প্লিজ আমার ছেলেটা অনেক ছোট। মনে পড়ে তুই আমার সামনে আমার বাবাকে হত্যা করেছিলি? এখন বুঝতে পারবি সেই ব্যথাটা। আমারও সেদিন কি ফিল হয়েছে সেটাও বুঝতে পারবি। কিছুক্ষণ পরে পাশের রাম থেকে মারুফের চিৎকার শোনা গেল। মারুফ বলছে, তোরা আমায় মেরে ফেল, তবু আমায় আর কষ্ট দিস না। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আল্লাহর দোহাই আমায় আর কষ্ট দিস না, আমায় অনেক কষ্ট হচ্ছে। আর যে আমার ছেলেটাকে ছেড়ে দিতে বল, ওর অনেক কষ্ট হচ্ছে রে। আমি পিতা হয়ে তা মেনে নিতে পারছি না। মনে পড়ে এরকম চিৎকার করে আমিও বলেছিলাম? তুই কি করলি? আমার সামনে আমার বাবা, আমার বোন আর আমার মিষ্টিকে কত অত্যাচার করে মেরে ফেললি। তারপর মারুফ এক চিৎকার দিয়ে নিস্তব্ধ হয়ে যায়। এরপর জনি আর শান্ত রুমে প্রবেশ করে। তখন আরচে বলে, কিরে তোদের আগুন নিভে এসেছিস তো? ভাইয়া ভাই এবার আপনার আগুন নিভিয়ে নিন।
এই হারামজাদাকে মেরে। আমি একে মারবো না, আমি মাকে কথা দিয়েছি। আমি জানতাম তুই আমাকে মারতে পারবি না। আমি মারতে পারবো না তো কি হয়েছে, তোকে এরা মারবে, হান্টারদেরকে দেখিয়ে বললাম। না না না, রাতুল, এটাকে শেষ করে হান্টারদের নিয়ে চলে যাবি। আমি আবারও ফিরে যাব মায়ের কাছে। আজ থেকে জনি, তুই আমার জায়গায় দেশের জন্য কাজ করবি, শান্তকে তোর সাথে রাখবি। আকবর, তুই হ্যাকিংটা দেখবি আর রনিকে হেল্প করবি। রাতুল, তুই আমার বিজনেসটা সামলাবি। কিন্তু ভাই, আমি এখন রেস্ট থাকতে চাই, আর কোনো বিপদে পড়লে আমায় বলিস, আমি তোদের পাশে থাকবো। ভালো থাকিস তোরা, আসি রে। সবাই তাকিয়ে আছে আরজেকে বহনকারী লেমনগিরির সেই গাড়ির দিকে। রাতুল তখন ইশারা করে হ্যালডারগুলোকে। হ্যালডারগুলো রাতুলের ইশারা পেয়ে ডুডোর শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। কাজ শেষ করে বেরিয়ে যায় সবাই। পরের দিন রাহুল ছাদে দাঁড়িয়ে আছে, তখন তিথি বলে ওঠে, তাহলে সমস্ত খুনিদের মেরে ফেললে? কি সুন্দর ছাদে বসে সিগারেট টানছো মনের সুখে। আমি মেয়ে কণ্ঠ শুনে পেছনে তাকালাম, দেখলাম উক্ত কথাগুলো তিথি বলছে। আমি বললাম, মানে? আর যে দ্য কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড মানুষটা যে আপনি, আমি সেটা জানতে পেরেছি। কি যাতা বলছেন? সত্যি বলছি আমি। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দেখতে চান আপনি? কি প্রমাণ? প্রমাণ হলো তোমার সেই পাসপোর্ট, যেটাই তোমার 6 বছর আগের নাম, ফোন নাম্বার, সব ইনফরমেশন দেওয়া আছে। আর কিছু দেওয়া লাগবে? মিস নুসরাত জাহান তিথি, জুনিয়র অফিসার, ক্রাইম ব্রাঞ্চ। আপনি যে আমায় বিমান থেকে ফলো করছেন সেটা আমি অনেক আগে থেকেই জানতে পেরেছি, তাই মিথ্যা বলে লাভ নেই। আপনি যে আমার সকল ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, সেগুলো পাননি, তাই তো? আপনি জানলেন কি করে? এমনি এমনি তো আর যে দ্য কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড নামের উপাধি পায়নি। আচ্ছা, আমি আপনাকে সব প্রমাণ দিয়ে দেবো, চিন্তা করবেন না আপনি। বেশি হলে আমার ফাঁসি হবে, তবে আমার শাস্তি পাওয়ার দরকার। দেখুন, আপনি জানি আপনি এমনি এমনি এই রাস্তায় আসেনি। কি হয়েছিল আপনার সাথে বা আপনার পরিবারের সাথে সেটা তো বলবেন। এসব কষ্টের কথা শুনে আপনার কোনো লাভ নেই। আপনি বরং পুলিশ, র্যাব, বিজেপি, আর্মি সবাইকে খবর দিয়ে দেন যে আরজেকে আপনি ধরে ফেলেছেন। এতে করে আপনি জুনিয়র অফিসার থেকে প্রমোশন পেয়ে বড় অফিসারের পদে উন্নতি পাবেন। এটা আপনার জন্য আর আপনার বাবার জন্য ভালো হবে। উফ, আপনি এত বলছেন কেন? আমি কি বলেছি আপনাকে গ্রেপ্তার করতে আসছি? আমি শুধু আপনার অতীতটা জানতে চাচ্ছি। কেন? আপনি আমার সেই 6 বছর আগে থেকে আইডল। আমি আপনার সব কাজের খবর, এমনকি আপনার ছবি পেলে আমি সব ছবি নিজের কাছে রেখে দিতাম। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। এটা শুনে আমি হাসলাম। কি হলো, হাসছেন যে? এটা আর সম্ভব নয়। কেন? বাদ দেন না। বলবেন কি না? তখন ছাদে রুমি, রনি, ডলি আর তথ্যমন্ত্রী ছাদে আসেন। তখন রুমি পেছন থেকে বলে উঠল, দিদি কি জানতে চাও রাহুলের অতীত? আর রাহুল কে এই জগতের? এটাই তো। ভাবি, কিন্তু উনি কিছুই বলছেন না। তার আগে বলো, তোমার এত ইন্টারেস্ট কেন রাহুলের অতীত নিয়ে? এমনি ভাবি, উনি কত বড় একজন মানুষ। এমনি না, অন্য কিছু। রাহুল গিয়ে দোলনায় বসে পড়ে। রাহুলের কোলে ডলি বসে আছে। রনি, তথ্যমন্ত্রী, রুমি আর তিতি রাহুলের পাশে গিয়ে বসে। ভাবি, তুমি যা ভাবো বলো না ভাবি, ওনার এমন হয়ে যাওয়ার কারণ কি? তাহলে শোনো। আপু বাদ দে না, এমনি এমনি আমার কষ্টের কথা শুনিয়ে ওনাদের কষ্ট বাড়িয়ে লাভ নেই তো। এই, আপনি চুপ করবেন কি না? এত কথা বলেন কেন? আমি কি আপনার কাছে থেকে কিছু জানতে চাইছি? আমি তো আপুর কাছ থেকে জানতে চাইছি। আমি তখন গলা কাশি দিয়ে বললাম, আরে ভাবি, আর কি? কি বলেন আপনি একটু আগে? আমি রাহুলের মুখ চেপে ধরলাম আর ভাবিকে বললাম, ভাবি বলেন। শোনো তাহলে। অতীত। আমাদের পরিবারটা ছিল অনেক হ্যাপি একটা ফ্যামিলি। আমার বাবা ছিল শরীফুদ্দিন ইসলাম, হলেন দূরের পরিচালক। মা রীতিমা চৌধুরী হলেন গৃহিণী। রিয়া আপু ছিল আমাদের সবার বড়, তারপর ভাইয়া, তারপর আমি। আমরা ভাই বোন ছিলাম বন্ধুর মতো। সবাই সবার পার্সোনাল কথা 3 ভাই বোনের মধ্যে শেয়ার করতাম। আমাদের ভাই বোনের সম্পর্ক দেখে সবাই বলতো 3 বন্ধু।
আমাদের মধ্যে কে বড় কে ছোট কেউ বলতে পারতো না। রিয়া আপু ছিল ইনকাম ট্যাক্স অফিসার, ভাইয়া হ্যাকিং নিয়ে পড়াশোনা করেছে। তার লক্ষ্য ছিল বাংলাদেশের সব আর নিজের কাজ করা। আমি ছিলাম অনার্স প্রথম বর্ষে। আমাদের জীবনে ডনি নাম ও কালো ছায়া পড়ে। ডনির সাথে ছিল ডুডু ও মারুফ। ঘটনা শুরু হয় 2016 এর 24শে মার্চ। দিনটা ছিল বৃহস্পতিবার। ওই দিন বাবা বাসায় এসে চিন্তায় বসে রইলেন, আর বাবার ফোন বাজছে। বাবা কল রিসিভ করে কথা বলে আবার ফোনটা রেখে দেন। কিছুক্ষণ পরে মা এসে বলেন, কি হলো তোমার, এরকম বসে রইলে যে? না তেমন কিছু না, এমনি। কে কল দিচ্ছে আর তুমি ফোনে কথা বলে ঘামছো? না কেউ না। তখন রাহুলের মা রাহুলকে কল দিলেন। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা বলো। তুই বাসায় চলে আয় তাড়াতাড়ি। কেন মা, কি হয়েছে? বাসায় আয়, তুই আসলেই দেখতে পারবি। রাহুল সহ রিয়ার রুমে বাসায় চলে আসে। তখন রাহুলের মা রাহুল সহ সবাইকে কিছুক্ষণ আগে কথা বললেন। তখন রাহুলরা সবাই একসাথে বসেছিল। তখন তার বাবার ফোন আবার বেজে ওঠে। রাহুল তখন তার বাবার ফোন নিয়ে এসে কল রিসিভ করে। তখন ওপাশ থেকে বলে, কিরে শরীফুল, তুই নাকি অনেক বেড়ে গেছিস? তোর পরিবারের কথা চিন্তা করবি না? তোর যে 2টা মেয়ে আছে তাদের কথা ভাববি না? যদি তোর মেয়ে 2টাকে রাস্তার বকাটেরা তুলে নিয়ে গিয়ে সারা রাত খেলা করে কেমন হবে? এই কথাগুলো শুনে আমার কপালের সব কটা রক ফুলে যেন বেরিয়ে আসবে। আমি তখন বললাম, এই কুত্তার বাচ্চা, তোর জিভ আমি কেটে টুকরো টুকরো করে দেবো। তুই সব কথা বলার সাহস পেলি কোথা থেকে তুই? আমি আর কিছু বলার আগে ফোনটা কেটে দিল। আমি তখন বাবাকে বললাম, এরা কারা বাবা, তুমি কি করেছো? তখন রাহুলের বাবা বলেন, এ হলো আমাদের পরিকল্পনা মন্ত্রী, কিন্তু তার আলাদা একটা পরিচয় আছে। কি পরিচয় বাবা? সে একজন মাফিয়া জগতের রাজা। আজ অবধি কেউ তার বিপক্ষে কথা বলেনি। যদি কেউ কথা বলেছে সে এদেরকে মেরে ফেলেছে। তোরা তো শুনেছিস কয়েকদিন আগে সিলেটে একটা বিল্ডিং, রাজশাহী, যশোর সহ আরো কয়েকটা জায়গায় বিল্ডিং ধ্বংসে অনেক মানুষ মারা গেছে। এর সাথে তুমি জড়িত হলে কি করে বাবা? তোরা তো তোদের করিম আঙ্কেলকে চিনিস। করিম তো একজন বাংলাদেশের মাঝে নামকরা ইঞ্জিনিয়ার। তখন করিমকে এসব বিল্ডিং ধ্বংসের তদন্ত করার জন্য বলা হয়। করিম ঠিকই তদন্ত করেছিল, কিন্তু তার ইন্টারে পড়ুয়া মেয়েকে ডনি তার ডান হাত ডুডুর ছেলে মারুফকে দিয়ে তুলিয়ে নিয়ে যায়। মেয়েটাকে টানা 3 দিন ধর্ষণ করে। ওইটুকু একটা মেয়ে এইসব নির্যাতন সইতে না পেরে মারা যায়। ডনি তখন তার পাওয়ার ব্যবহার করেই ওই তদন্ত রিপোর্টটাকে ভুল প্রমাণ করে। তারপর করিম আর তার পুরো পরিবারকে মেরে সেটা দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তোদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, আমি জানলাম কি করে, তাই তো? বাবা। আসলে করিম ওই দিন দুর্ঘটনা স্পটে মারা যায়নি। করিম সেদিন সেখান থেকে কোনো রকম বেঁচে পালিয়ে আসে। তারপর আমায় কল দিয়ে সবকিছু খুলে বলে। সব শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ করেই ফোনের ওপাশ থেকে একটা গুলির শব্দ শুনতে পাই, সাথে করিমের গলার স্বর। করিম মারা যাওয়ার আগে আমায় বলেছিল আমি যেন তার মেয়ের হত্যার ন্যায় বিচারটা পাইয়ে দেই। সেই থেকে আমি একটু একটু করে সকল প্রমাণ জোগাড় করতে থাকি। এখন তোরা আমায় হেল্প করলে আমি সামনের দিকে এগোবো, আর যদি তোরা না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাবা। বাবা কি বলছো তুমি? বাবারে, সত্যি বলছি। আমার এই চাকরি জীবনে আমি কখনোই অন্যায়ের কাছে মাথা নিচু করি নাই, আর করবো না। বাবা, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি বলো কি করতে হবে আমাদের? রিয়ামা, আমি শুনেছি ডনের বাসায় অনেক কালো টাকা রয়েছে। তুই যদি একটা রেড দিতে পারিস ও বাসায়, তাহলে ডনের কিছু ব্যাগে চলে যাবে। আর রাহুল শোন। বাবা আমি বুঝে গেছি, আমায় ওই হারামের বাচ্চার সকল ইনফরমেশন কালেক্ট করতে হবে। বাবা তোমাদের একটা কথা বলা হয় নাই, জানি না তোমরা শুনলে কিভাবে। কি কথা ভাই? বাবা তোমরা এতদিন ধরে যে আরজে এর কথা শুনে আসছিলে ওটা আসলে আমি, আরজে রাহুল রাজ। তবে আমি কোনো খারাপ কাজ করি নাই।
তাহলে তুই ওই আরজে? হ্যাঁ মা, তবে আমি এমন কোনো কাজ করি নাই যাতে কেউ আমার মা বাবাকে নিয়ে কিছু বলবে। তবে এবার ডনে বুঝবে ও পাওয়ার নিয়ে বেশ অহংকার, ওর পাওয়ার দিয়ে আমি ওকেই শেষ করব। কিন্তু কি করে? আপু, তুই আগেই ওই ডনের বাড়িতে রেড দিবি না, আমি বললে দিবি। আগে আমি ওইকে কুত্তার মতো দৌড় করাবো। ওই হারামের বাচ্চাকে আমি যদি রাস্তায় নামিয়ে না আনি তাহলে আমার নামও রাহুল না। আর বাবা, আমি কালকে থেকে তোমায় অফিসে দিয়ে আসবো, আর আপুরা গাড়ি নিয়ে বের হবি। এই বলে রাহুল চলে আসে তার রুমে। রুমে এসে কল দেয় জেমসকে। জেমসের সাথে পরিচয় হয় রাহুলের ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবে মাফিয়ার হ্যাকার ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। জেমস ফোন রিসিভ করে বলে, সালাম আমার জানের ভাই আরজে। ওয়ালাইকুম সালাম। ভাই কি হয়েছে? আপনি মনে হচ্ছে রেগে আছেন। হ্যাঁ জেমস ভাই। তারপর সব খুলে বললাম জেমস ভাইকে। ভাই কি বলেন? আপনি বলেন একবার, আমি ওদের চিরতরে শুইয়ে দেব। জেমস ভাই, আমার কিছু ইনফরমেশন চাই এই ডনি, ডোডো আর মারফের সম্পর্কে। মানে কি কি কাজ করে, কোথায় যায়, আর ওদের ফোন নাম্বারটা। ভাই তুমি এই ভাইটারে 20 মিনিট সময় দাও, আমি সবকিছু তোমায় এনে দিচ্ছি। শুক্রিয়া ভাইজান। তারপর রাহুল ফোন কেটে দেয়। 4টা স্মার্ট ঘড়ি অর্ডার করে রাহুল। এইদিকে রাহুল তার সকল টিম মেম্বারদের বলে দেয়, নতুন নিশানা চলে এসেছে, সবাই রেডি হয়ে নাও। আর সবাই আমার তৈরি করা ওই ভাইরাস অ্যাক্টিভ করে এখন নতুন মিশনের কাজ করবে। আমার এই ভাইরাস ছাড়া কাজ করে কম্পিউটারের সমস্যা করবে, সাথে আমার কাছে থাকা সমস্ত ইনফরমেশন চলে যাবে ওদের কাছে। রাহুল জেমসের কলের জন্য অপেক্ষা করতে থাকে। 20 মিনিট পর জেমস রাহুলকে কল দিয়ে বলে, আরজে ভাই, আমি সব ইনফরমেশন পিডিএফ আকারে আপনার মেইলে পাঠিয়ে দিয়েছি। ভাই একটা কথা বলার ছিল। জেমস ভাই, আপনি কিছু বলতে হলে এত অনুমতি নিতে হবে না, আমি আপনার ছোট ভাই। ভাই আপনি হলেন এই পুরো ডার্ক ওয়্যার কিং। ভাই সবার জন্য আমি কিং হলেও কিন্তু আপনার জন্য আমি আপনার ছোট ভাই। জেমস ভাই, আমি সব ইনফরমেশন একবার দেখে আপনাকে কল দিচ্ছি। তারপর আজও সব ইনফরমেশন একবার দেখে নেয়, তবে কিছু কিছু মার করে দেয়। আজও তখন কল দেয় জেমসকে। জেমস রিসিভ করে বলে, বলেন আরজে ভাই। ভাই আমি মাফিয়া জগতে পা রাখতে চাই, আশা করি আপনি আমায় সাপোর্ট করবেন। ভাই আমি তো এত কিছু জিজ্ঞেস করব না, শুধু একটা কথা জিজ্ঞেস করব। কি কথা ভাই? আপনার এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়ার কারণ কি? ভাই কিছু মানুষের পাওয়ার কেড়ে নেব, আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আপনি আমায় এই জগতে সাহায্য করবেন কিনা? আরে ভাই কি যে বলেন আপনি, আপনার মতো মানুষ এই জগতে আসলে আমাদের জন্য ভালো। আরজে ভাই একটা কথা কি জানেন? কি কথা ভাই? ভাই আমাদের মতো মাফিয়াদেরও মন আছে ভালো কাজ করার, কিন্তু কিছু 2 নাম্বার মাফিয়াদের জন্য এই কাজগুলো করা যায় না। তবে আপনি এলে এই অসাধ্য কাজ সাধন করতে পারবেন। ভাই আপনি আমার পাশে থাকলে সবকিছু করা সম্ভব আমার জন্য। এই অধম আপনার সাথে থাকবে ভাই। দুইজনই আরো কিছু কথা বলে ফোন রেখে দেয়। এবার আমাদের নায়িকা মিষ্টির পরিচয় দিয়ে দেই, চলুন শুনে আসি। আমার নাম সুমাইয়া আক্তার মিষ্টি, বাবা আর মায়ের একমাত্র মেয়ে। আমি এবার অনার্স 3য় বর্ষে পড়ছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আমার বাবা একজন শিক্ষক আর মা শিক্ষিকা। আমার একজন ক্রাশ বয় আছে, কিন্তু সে আমায় পাত্তাই দেয় না। আপনারা নিশ্চয়ই জানতে চান সেই ছেলেটা কে। বলছি তাহলে শুনুন। ওই ছেলেটা হলো বজ্জাত রাহুল। আজ 2 বছর হয়ে গেল আমরা তাদের বাসায় ভাড়া থাকি, কিন্তু ওই বজ্জাতটা একবারও আমার দিকে তাকায়নি। কোনো এক সময় যদি দুজনের সামনাসামনি দেখাও হয়ে যায়, শালার বজ্জাতটা মাথা নিচু করে চলে যায়। তবে আমার এই বজ্জাত কিউট ছেলেটাকেই চাই। ওর বাসার সবাই জানে আমি ওকে পছন্দ করি, কিন্তু বজ্জাত আমায় কোনো কেয়ারই করে না। এখন আপনারা বলুন তো আমি কি করি? আইডিয়া। আপনারা শুনতে চান আইডিয়াটা কি? না, কমো না। আপনারা পরে গিয়া ওই বজ্জাতটাকে বলে দিবেন, আর বজ্জাতটা আমার সাথে আগের ব্যবহার করবে। গল্পের সাথে থাকুন, আপনারাও বুঝতে পারবেন আমার আইডিয়াটা কি। এই বলে মিষ্টি তার রুম থেকে বের হয়ে রাহুলের বাসা থেকে পা বাড়ালো। বাসা ঢুকে মিষ্টি দেখলো সবাই সোফায় বসে আছে, আর সবার মুখে কেমন যেন বলেন। তখন মিষ্টি বলে, কি গো মোর শ্বশুর আর শাশুড়ি, তোমরা এভাবে বসে আছো কেন? সাথে আমার বড় ননদ আর ছোট ননদও আছে দেখছি। তখন রাহুলের মা বলেন, ওই তোর কি শরম করে না এরকম বলতে? বারে শরম করবে কেন? তোমরা কি আমার পর হও নাকি? বাদ দে তোর শাশুড়ির কথা। তা মা, হঠাৎ করে এই সময়? আরে শ্বশুর আব্বা, তোমার ছেলেটা আমার দিকে তাকাই না। আমার ভাই কেন তোর দিকে থাকবে? জামাই তো বউয়ের দিকেই তাকাবে। আর তুমি যে সানি ভাই।
আমি দৌড়ে গিয়ে মিষ্টির মুখ চেপে ধরলাম, কানে কানে বললাম, এই তুই বাবা মায়ের সামনে কি বলছিস? আমিও কানে কানে বললাম, তাহলে আমায় চুপচাপ সাপোর্ট করে যাও, না হলে সব বলে তোমায় বিয়ে দিয়ে বিদায় করে দিব। ওকে ডান। তোমার ভাই কই? তার রুমে। রুম থেকে কোনো চিৎকারের শব্দ শুনলে তুমি যাবে না, সাথে এরা কেউ যেন যেতে না পারে সেটা খেয়াল রাখবে। হরি ফাজিল মাইয়া, দাঁড়া। আমি এক দৌড়ে আমার স্বামীর রুমে। আমি রুমে গিয়ে দেখতে পেলাম সে ল্যাপটপে যেন কি কাজ করছে। আমি তখন দরজা লাগিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। রাহুল হঠাৎ করে বুঝতে পারছে না কি হচ্ছে। কিছুটা স্বাভাবিক হয়ে রাহুল বলে, আমি আমার রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম, তখনই কেউ এসে আমার জাপটে জড়িয়ে ধরে। হঠাৎ এরকম হতে আমি কিছুটা অস্বাভাবিক হয়ে যাই। যখন বুঝতে পারলাম একটা মেয়ে ধরছে, আমি তখন তাড়াতাড়ি পেছনে তাকালাম। আমি তো পেছনে তাকি অবাক, কারণ এই মেয়েটা আমাদের নিচতলার ভাড়া থাকে। অনেক বেয়াদব একটা মেয়ে, বেয়াদব বললেও ভুল হবে, চরম বেয়াদব মেয়ে। আমাদের বাসায় আসলেই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। এই মেয়ের মতেই হতে আমার ভালো লাগে না। আমি তখন বললাম, এই মেয়ে তুমি আমার রুমে কেন? কেন? এটা তো আমার রুম হবে কয়েকদিন পরেই। মানেটা খুব সহজ, আমি এই ঘরে কয়েকদিন পরে বউ হয়ে আসব। মেয়েটা কি বলছে এসব? আমি তখন বললাম, এই মেয়ে ক্লিয়ার করে বলো তো কি বলতে চাও? ওগো স্বামী, আমি কয়েকদিন পরে তোমার বউ হয়ে এই বাসাতেই আসব। এই মেয়ে এসব বলতে তোমার লজ্জা করে না? সেটা আবার কি? স্বামীর সাথে এসব কথা বলবো না তো কার সাথে বলবো? জানি না, তুমি যাও তো। কোথায় যাব? বাইরে যাও। যাব কি করে? দরজা যে লাগানো। আমি ওই মেয়েটার কথা শুনে তাকিয়ে দেখলাম দরজা ভেতর থেকে লাগানো। আমি তখন বললাম, দরজা কে লাগিয়েছে? আমি কিছু বলছি না, শুধু মুচকি মুচকি হাসছি। একে তো এই মেয়ে দরজা লাগিয়ে দিয়েছে ভেতর থেকে, মা বাবা আপুরা বাইরে আছে, কি ভাববে তারা? আমি তখন বললাম, এই মেয়ে এখন রুম থেকে বের হয়ে যাও, নইলে। আমি আর কোনো কথা রাহুলকে বলতে না দিয়ে তার দিকে এগোতে এগোতে বললাম, না হলে কি করবে তুমি? ওমা, এই মেয়ে দেখছি আমার দিকে এগিয়ে আসছে। আমি তো পিছনের দিকে যেতে লাগলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আমি গিয়ে দেওয়ালের সাথে গিয়ে আটকালাম। মেয়েটা আমার খুব কাছাকাছি চলে আসে, একজন আরেকজনের শ্বাস এর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তখন আমি বললাম, ওই পিছনে যাও। যদি না যায়? জানি না। কি জানো তুমি? মেয়েটার গরম নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছিল, নিজের মাঝে এক অদ্ভুত ফিলিংস কাজ করতে লাগলো। আমি বললাম, এই মেয়ে পেছনে যাও, আমার দিকে আসছো কেন? আমি এখন করব তোমার সাথে। মানে? রাহুলের ঠোঁট দেখিয়ে বললাম, তোমার ওইটাই। এই লুচ্ছি মেয়ে, পেছনে সরে যাও। না, তোমার ওইটাই দিব। দেখছেন নি মেয়েটা কি বেয়াদব, আপনাদের সামনে কি বলছে। কি যে করি আইডিয়া। আমি তখন সাহস করে মেয়েটার দিকে এগোতে লাগলাম। তখন ওই মেয়েটা কিছু ব্যাকে যায়, আমিও আরও এগোতে লাগলাম। তখন মেয়েটা পেঁচাতে পেঁচাতে বিছানায় পড়ে যায়। আমি তখন দরজা খুলে বাইরে চলে আসলাম। আসতেই আমার দুই আপু আমার সামনে। আপুরা আমায় বলে, কি রে ভাই, রুমে কি করছিলি? ভাইয়া কি কাজ করলি রুমে? এত ঘেমে গেছিস? দেখছেন নি আপনারা, এক বিপদ থেকে বের হতে না হতেই আরেক বিপদ। আমি তখন বললাম, এই তোরা এখানে কেন? তোরা মাকে রান্নাঘরে সাহায্য করার কথা, তোরা আমার রুমের সামনে কি? না, দেখলাম তুমি আর মিষ্টি একই রুমে, তাই দেখতে এলাম। সানি আহমেদ একজন ব্যাংকার, সাথে একজন ফ্রিল্যান্সার। বাগাবাকে গিয়ে এখন বলতে হবে আমি গেলাম রে আপু। খাইছে রে, বাবার কাছে গেলে এখন কোন মামলায় আমায় না ঢুকিয়ে দেবে। রাহুল ভাই আমার, বাবার কাছে গিয়ে লাভ কি? আমি কিছুই দেখি নাই, আর তুইও কিছু জানিস না। আপু সাথে 10,000 টাকা। ওই কিসের টাকা? আমি 1 টাকাও দিব না। তাহলে আমি গোয়িং টু পাপ্পা। বাবা বাবা। আরে ভাই দিচ্ছি, কিন্তু আমার কাছে টাকা নেই। আরে আপু বিকাশ আছে, ট্রান্সফার কর। কি আর করার, 10,000 টাকা চলে গেল। রাতের বেলায় রাহুল সকল তথ্য বের করে নেয়, তারপর সব ইনফরমেশন কালেক্ট করে তার আপুর সাথে কথা বলার জন্য তার রুমে যায়। তখন রাহুল বলে, আপু আসবো রুমে? আয় ভাই। তুই কি ব্যস্ত আছিস? না, কি বলবি? তোর কিছু দেখাতে চাই। কি ভাই? আপু এই দেখ ডনি আর ডোডোর ব্ল্যাক টাকার পরিমাণ। এত টাকা? দুইজনের 15,000 কোটি করে 30,000 কোটি টাকা। এই টাকা কোথায় রাখা হয়েছে তুই জানিস? ডনের বাসায় বাগানে একটা পুরাতন গাড়ি আর একটা মাটির ঘর দেখতে পাবি। ও এই গাড়ির নিচে আর মাটির ঘরের নিচে টাকা পাবি। আর ডুডুর বাসায়?
ডোডোর বাসায় ঢুকে পেছনে দিকে একটা গ্যারেজের মতো দেখতে পাবি। ওই গ্যারেজে একটা ভাঙা আলমারি দেখতে পাবি। ভাঙা আলমারিটা একটু ঠেলে পেছনে নিলেই গুপ্তধন পেয়ে যাবি। ভাই তুই এত সব জানলি কি করে? আপু, তোর ভাই একজন ডার্ক ওয়েবের কিং। এইসব ইনফরমেশন কালেক্ট করা আমার জন্য কোনো ব্যাপার না। আচ্ছা, ব্যাংকে কি ওদের টাকা আছে? আছে। কত? টোটাল 10 কোটি হবে দুইজনের। এত টাকা ওদের? ভাইয়া এই দেখ, বলে ডনি আর ডুডুর ট্যাক্স দেওয়ার পরিমাণ দেখালাম। আপু, এবার ওর টাকা সব নিয়ে গরিবের মাঝে বিলিয়ে দেব। তাহলে কালকে রেট দিচ্ছি ডনি আর ডুডুর বাড়িতে। কালকে ওদের বুঝাবো একজন সত্য ও ন্যায়পরায়ণ বাবার ছেলে মেয়ের কাজ। আপু, ঠিক 11টায় তুই ডনের বাড়িতে আগে যাবি আর ডোডোর বাড়িতে র্যাপ পাঠিয়ে বাড়িটা ঘিরে রাখবি। ভাইয়া কালকে সকালে খেলা দেখতে পাবি। ওই ডুডু আর ডনির টাকার অহংকার কোথায় নিয়ে যাই। আমি মনে মনে বললাম, ওদের আমি যতক্ষণ ভয়ঙ্কর মৃত্যু উপহার না দিচ্ছি ততক্ষণ আমার শান্তি হবে না। এদিকে রাহুল তার রুমে এসে দেখতে পায় তার ফোন বাজছে। ফোন হাতে নিয়ে দেখলেও জেমস কল করেছে। কল রিসিভ করে বলে, হ্যাঁ ভাই বলেন। ভাই, কালকে আপনার সাথে আমার ছোট ভাই জনি, রাতুল আর আকবর দেখা করবে। ওরা কালকে থেকে আপনার সাথে কাজ করবে। আর কোনো কিছুর দরকার পড়লে এই ভাইকে একবার জানাবেন। যে কোনো সময় একটা কল দিয়েন ভাই। ভাই, আপনার কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। ভাই, আপনি আমার জন্য যা করেছেন সেটার কাছে কিছুই না। আপনি যদি সেদিন আমায় ওদের হাত থেকে না বাঁচাতেন তাহলে আমি তো আর এই পৃথিবীতে থাকতাম না। আর আমার প্রাণটা তো আপনারই দেওয়া। আচ্ছা ভাইয়া। পরের দিন সকালে রাহুলের প্রাণমাফিক রিয়াপুর ডনির আর ডুডুর বাসায় রেড করে। রাহুলের বলা জায়গায় গিয়ে সকল টাকা পেয়ে যায়। তখন রিয়াপু ডনিকে বলে, মিস্টার ডনি সাহেব, আপনার বাসায় এত সব কালো টাকা পাওয়া গেছে, যার কোনো হিসাব বা কোনো খাতে কত টাকা আপনি আয় করেছেন সেটার কোনো প্রমাণ আপনার কাছে নেই। আপনি নিহাতে একজন সম্মানিত ব্যক্তি, তাই আপনাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে গেলাম না। আপনি আজকে বিকালে আমায় অফিসে গিয়ে দেখা করবেন। যদি কোনো গড়িমসি করেন তাহলে রাস্তায় আন্ডার পরিয়ে নিয়ে যাব। রিয়া যখন বের হতে যাবে তখন রিয়া পিছনে ফিরে ডনির কানে কানে বলে, কি বলেছিলি আমার বাবা শরীফুল ইসলামকে? কি বলেছিলি তুই, মনে আছে তোর? তোর না অনেক টাকা, আজকে সব টাকা কোথায়? ডনি কিছুই বলছে না, শুধু রাগে ফুঁসছে। ডুডুকে উপরোক্ত কথা বলে দেয় রিয়াপু। ডুডুর ছেলে মারুফ সেখানে উপস্থিত ছিল। মারুফ তখন রিয়াপুকে বলে, এই তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? জানি, একটা কালোবাজারিকে বলেছি। মারুফ যখন রিয়াপুর দিকে এগিয়ে আসবে তখনই ওই অফিসাররা মারুফকে ধরে নিয়ে যায়। রিয়াও বেরিয়ে পড়ে। রিয়াপু রাহুলকে সবকিছু খুলে বলে। তখন রাহুল বলে, এবার আমার খেলা শুরু হবে, ওদের নিঃশেষ করে দেব। তুই শুধু অফিসে সাবধানে যাস। আপু, একটু চোখখান খোলা রেখে চলাফেরা করিস কেমন? ওরা এখন পাগল হয়ে যাবে। আচ্ছা। ডনি ডুডুর মাথায় পানি ঢালছে তার লোকেরা। দুজনই রাগে ফুঁসছে, বুঝতে পারছে না তাদের সাথে এমনটা কে করেছে। ডনি আর ডুডু পাগল পাগল হয়ে গেছে। তাদের এসব টাকা পয়সা চলে যাচ্ছে সরকারের কাছে, আর আরও কিছু টাকা না ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেনিশ হয়ে গেছে। কিছুক্ষণ আগে ডনি ডুডুকে কল দিয়ে বলে, ডুডু, আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা পাঠিয়ে দে তো। ভাই কি হয়েছে আপনার? আমার কাছে টাকা চাচ্ছেন? তোরে বলছি দিতে। ভাই দিচ্ছি, আপনি কলে থাকেন। এই ডুডু ল্যাপটপ নিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করে। লগ ইন করার সাথে সাথে সে দেখতে পায় তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে কোন আজের অ্যাকাউন্টে। ডুডু অনেক চেষ্টা করে ট্রান্সফার আটকালো না, কিন্তু ডুডু ব্যর্থ হয়। তখন ডুডু বলে, ভাই আমি শেষ। কি হয়েছে? ভাই আমার অ্যাকাউন্ট থেকে টাকা কোন আরজে নামের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। মানে? ভাই মনে হচ্ছে অ্যাকাউন্টটি আমার কাছে আর নেই, অন্য কেউ অপারেটিং করছে। আজকের দিনে আমার সব টাকা চলে গেল। প্রথমে গেল ওই শরীফুল ইসলামের মেয়ে নিয়ে, আর এখন নিল এই আরজে নিয়ে। এই ডুডু, তুই এখনই কি বললি? আমার বাড়িতে আজকে ইনকাম ট্যাক্স এর রেট দিয়েছিল, আমার সব কিছু নিয়ে গেছে। আমি শেষ ভাই, ভাই আমি সব শেষ। আচ্ছা তুই আমার বাড়িতে আয়। ডনি ফোন কেটে ভাবছে, আজকে তো ওই শফিকুলের মেয়েও আমার বাড়িতে রেট দিয়েছিল, ডুডুর সাথে মিলে যাচ্ছে তো আমারও। আচ্ছা আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখি তো। আমি যখন আমার ল্যাপটপে আমার অ্যাকাউন্ট লগ ইন করলাম তখন তো আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো, কারণ আমার সব টাকা আরজের নামে কারো অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে।
আমি অনেক কষ্ট করেও কিছু করতে পারলাম না। আমার পরিচিত একজন হ্যাকার আছে, আমরা যদি তার সাহায্য নিতে পারি, না হলে আমরা আমাদের টাকাগুলো আর ফিরে পেতে পারি। তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি কল দাও আর বলো আমার ডাক বাংলাতে আসার জন্য। ডুডু তার ফোন বের করে তাড়াতাড়ি রকির নাম্বারে কল দিল। রকি হলো বাংলাদেশের মাঝে নাম্বার 1 ব্ল্যাক হ্যাকার। রকি ফোন রিসিভ করে বলে, হ্যাঁ স্যার বলুন। রকি, তুই তাড়াতাড়ি করে এই ঠিকানায় চলে আয়, আর আসার সময় তোর ল্যাপটপটা আর হ্যাকিংয়ের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসিস। আমরা অনেক বড় সমস্যায় পড়ে গেছি, এখন তোর সাহায্য দরকার। আচ্ছা স্যার, আসছি। এদিকে রাহুল টাকাগুলো বিভিন্ন অনাথ আশ্রম, এতিমখানায় আর বিভিন্ন জায়গায় ট্রান্সফার করছে। রাহুল তার সমস্ত কাজ শেষ করে বের হয়ে যায় বাসার উদ্দেশ্যে। বাসে গিয়ে খাবার খেয়ে কাজে নেমে পড়ে আরজে। আজকে সে আর কয়েকজন কালোবাজারের টাকা হাওয়া করে দিয়েছে। বাংলাদেশ সহ সবাই এই একটা নিউজের কথা বলছে, অনেকেই তাকে বাহবা দিচ্ছে। এদিকে রকিও চলে আসে ঠিকানা অনুযায়ী। তারপর ডনিয়া ডুডু সব খুলে বলে, শুধু আরজে নাম বাদে। রকি কম্পিউটারে কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ বলে ওঠে, স্যার। কি হয়েছে? কি হয়েছে রনি? স্যার, আপনারা জানেন এই টাকায় কার ছায়া পড়েছে? কে? কার ছায়া? আরজে। এই আরজেটা কে? স্যার, আরজে হচ্ছে এই হ্যাকিং জগতের কিং। আমেরিকার বড় হ্যাকার টিম আরএনএস পর্যন্ত আরজের কাছে মাথা নত করেছে। এমন কোনো হ্যাকার নেই যে আরজের ফায়ার ওয়াল ব্রেক করবে। আরজে যে ভাইরাস তৈরি করে সেটা আরজে ছাড়া কেউ ব্রেক করতে পারবে না। আরজের অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করলে ল্যাপটপ ক্র্যাশ হয়ে যাবে। মোট কথা, আরজের সাথে পাঙ্গা নেওয়া মানে আজরাইলকে দাওয়াত করা। আমাদের পুরো ডার্ক ওয়েবসাইট আরজের নিয়ন্ত্রণে। আমি একটা নিউজ পেয়েছি আজকে। কি নিউজ? কি নিউজ? আরজের লক্ষ্য এবার মাফিয়া জগতে রাজত্ব করা। সে অলরেডি মাফিয়া জগতে প্রবেশ করে নিয়েছে। আরজেকে বাধা দেওয়া মানে মৃত্যুকে কাছে টানা। এই আরজের কোনো ইনফরমেশন আছে তোমার কাছে? না। তবে কি? ওর টিমে কাজ করে একজন আছে যে টাকার জন্য পাগল। টাকা পেলে সবকিছু করতে পারবে। কে সে? জয়। আরজের টিমে বিভিন্ন সাইটের সিকিউরিটি চেক করে। আরজের সম্পর্কে এমন ভয়ানক তথ্য ডনিয়ার ডুডু যেন প্রাণ নেই। এরকম একজন ভয়ানক হ্যাকার কেন ডনিয়ার ডুডুর পিছনে নিল আর তাদের এত টাকা নিয়ে নিল? এসবের পেছনে কোন রহস্য রয়েছে সেটা তাদের জানতে হবে। এদিকে বিকালে রিয়াপু, রফিকুল ইসলাম আর মিষ্টি মিলে কিছু কেনাকাটার জন্য বিকেলে বের হলো। তারা বের হয়ে চলে যায় শপিং মলে। শপিং শেষে সবাই বাড়ি ফিরে আসে। এভাবে চলে যায় এক সপ্তাহ। জনি রাতুল আর আকবরের সাথে রাহুলের পরিচয় করিয়ে দেয়। রিয়াপু, মিষ্টি আর রুমিও জনিদের নিজের ভাইয়ের মতো মনে করত। জনি, রিয়া ও আপু মিষ্টি আর রুমিকে নিজের বোন বলে মনে করত। সবার দিন কাটছিল হাসি খুশিতে। এর মাঝে রাহুল আর মিষ্টির ভালোবাসার পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে। রিয়াপুও বিয়ে ঠিক হয়ে যায় সানির সাথে। কিন্তু একদিন নেমে আসে রাতের ওই অন্ধকার, যেই অন্ধকার কেড়ে নিতে চলেছিল ভাইয়ের থেকে বোনদের আর বোনদের কাছ থেকে তার ভাইদের। একদিন রাহুল তার অফিসে বসে কাজ করছিল। তখন রাহুলের ইমেইলে একটা ভিডিও আসে। ভিডিওটা প্লে করে রাহুল দেখতে পায় রিয়াপু মিষ্টি আর তার বাবাকে কারা যেন বেঁধে রেখেছে। এটা দেখে রাহুল চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। রাহুল কল দিতে শুরু করলো তার বাবাকে, রিয়াপুকে আর মিষ্টিকে, কিন্তু সবার ফোন বন্ধ আসছিল। রাহুল ফোন দিল তার মায়ের কাছে, কিন্তু তার মায়ের ফোনও বন্ধ। রুমিকে কল দিল, কিন্তু রুমির ফোনও বন্ধ। তখন জেমস কল দিল রাহুলকে। রাহুল ফোন রিসিভ করতে জেমস বলে, আরজে ভাই। কি হয়েছে জেমস ভাই? আপনার পরিবারের খোঁজ পেয়ে গেছি। ডনি আর ডুডু, আপনি ওদের নিয়ে এখনই আমার বাসায় চলে যাবেন। আপনার বাসার বাইরে জনি, রাতুল, আকবর আছে। আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। ভাই, আমি ওদের ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ পাচ্ছি। ভাই, আমার মেলে একটা মেল আসছে যেখানে বাবা, আপু আর মিষ্টিকে বেঁধে রাখা হয়েছে। ভাই, কান্না করবেন না, আমার ভিডিওটা দেন, আমি দেখছি। আপনি আপনার লোকেদের কাজে লাগিয়ে দেন। রাহুলের অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গেছে। রাহুলের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। তখন জেমসের নাম্বার থেকে কল আসে রাহুলের ফোনে। রাহুল রিসিভ করে বলে, ভাই, কোনো খোঁজ পেলেন? আপনার মা আর রুমি আপুকে আকবর আর রনি সরিয়ে নিয়েছে, কিন্তু বাকিদের সরাতে পারেনি। তবে ভিডিওটা ডনির ডাক বাংলোর। আমি আসছি, তুমি চিন্তা করো না।
না ভাই, আপনি শুধু ঠিকানাটা দেন, আমি সামলে নিচ্ছি। ভাই আমি আসছি। না ভাই। রাহুল ঠিকানা নিয়ে চলে যায় সেই বাংলোতে ঢুকে দেখতে পায় তার বাবা মাটিতে শুয়ে আছে, 2 হাতে রক কাটা, 2 পায়ের রক কাটা আর গলাটাও কাটা। রাহুল তাড়াতাড়ি করে তার বাবার কাছে গিয়ে ডাকতে থাকে, বাবা, ও বাবা, কথা বলো বাবা, আমি আসছি, দেখো বাবা, তোমার ছেলে আসছে, চোখ খুলে দেখো। ও বাবা, একটা বার কথা বলো না, দেখো না তোমার ছেলে আসছে। আমি যখন বাবাকে ডাকছিলাম তখন রিয়া আপু আর মিষ্টির চিৎকার শুনতে পেলাম। আমি পেছনে তাকে যা দেখলাম তাতে আমার রাগ সপ্তম আকাশে। আমি যখনই উঠে যাব তখনই আমি পিছনে ফিরে দেখলাম মিষ্টি বস্ত্রহীনভাবে মাটিতে প্রাণহীনভাবে পড়ে আছে। মিষ্টির চোখ দুটা খোলা, সেই চোখে জমে আছে হাজারো অভিযোগ, আকুতি, ব্যর্থতা, যা আমি বলতে পারছি না। মিষ্টি আমার সামনেই ছটফট করতে করতে চোখ দুটো বন্ধ করে নিল। আমি তখন মিষ্টির সামনে গিয়ে বললাম, হে মিষ্টি, দেখো আমি এসেছি, আমি তোমায় নিয়ে যাব, তুমি না আমায় ভালোবাসো, আমিও না তোমায় ভালোবাসি। মিষ্টি, চোখ দুটো খোলো না, আমি তো তোমায় ভালোবাসি। এ মিষ্টি, তুমি শুনতে পারছো না? মিষ্টি কথা বলবে কি করে? নরপশুরা মিলে মিষ্টিকেও ধর্ষণ করে রাহুলের বাবার মতো হাত পার গলার রক কেটে দিয়েছে। মিষ্টি শত কষ্ট নিয়ে পাপিষ্ঠ পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে পাড়ি দিয়েছে। তখন মারুফ রাহুলকে উদ্দেশ্য করে বলে, তোর গার্লফ্রেন্ড তো একটা জিনিস মাইরি, কি শান্তি পাইলাম, মনে হচ্ছে আবার এই লাশটার সাথে। মারুফ আর কোনো কথা বলতে পারল না। রাহুল তার আগেই মারুফের নাক বরাবর খুশি লাগিয়ে দেয়। শুরু হয় মারামারি। রাহুল সবাইকে একা করে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে রাহুলের বুকে 2টা গুলি পরপর ঢুকে যায়। রাহুল মাটিতে পড়ে যায়। তখন ডনি আর ডুডু রাহুলের সামনে এসে বলে, আর যে কি রে, দেখলি তো তোর বাবা আর তোর প্রেমিকার কি হাল হলো। এই ডনের সাথে টক্কর নিয়ে আজ অব্দি কেউ কিছু করতে পারেনি, আর তুই সেই দিনের একটা ছেলে। কুত্তার বাচ্চা, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাহ, তোর তো দেখছি অনেক তেজ। তা তোর এত তেজ আসে কোত্থেকে? তোর বাবা আর তোর প্রেমিকাকে তো মেরে দিলাম, বাকি রইল তোর আপু। তোর আপুর সাথে কী হবে বলতো? তোর মা আর ছোট বোন কোথায় বলতো? ওদের তো খুঁজে পেলাম না। তোরা কিন্তু অনেক ভুল করছিস, এর জন্য তোদের আমার কাছে প্রাণের ভিক্ষা চাইতে হবে। বাহ, কি তেজ ছেলের। তোর বাবা আর প্রেমিকার সাথে কি হয়েছে সেটা তো তুই দেখতে পারলি না। চিন্তা করিস না, তোর বোনের সাথে সেটা এখন আবার হবে, একেবারে লাইভে। কুত্তার বাচ্চা, এই বলে আমি ডোডোর বুকে একটা লাথি দিলাম। ডোডোর সাথে সাথে কয়েক হাত পেছনে গিয়ে পড়লো, আর তখনই আমার পেটে একটা গুলি এসে লাগে। আমি তখন মাটিতে লুটিয়ে পড়ি। শালা, এখন দেখবি তোর বোনের সাথে কি হয়। এই বলে আমি ওর বোনের জামা ছিঁড়তে লাগলাম। এই তোরা এমন করিস না, আমার বোনকে ছেড়ে দে, তোরা এমনটা করিস না, আমি তোদের পায়ে পড়ছি, তোরা এমনটা করিস না। সামনের মাসে ওর বিয়ে, আমাকে মেরে ফেল, তবু এমন করিস না, আমি তোদের পায়ে পড়ি। বিয়ে? তাহলে তো ভালোই, আমি আগে তোর বোনের সাথে, তোর বোনও বাসের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি কোনো রকম উঠে মারুফকে মারার জন্য যেতেই আরেকটা গুলি এসে আমার বুকের বাঁ পাশে লাগে। আমার চোখ বন্ধ হয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরেছে, আমি তখন লন্ডনে। জেমস ভাই মা আর রুমিকে নিয়ে যায়। আমাকে নাকি জেমস ভাইয়ের লোকেরা কৌশলে ওই বাড়ি থেকে বের করে আনে। আমার জ্ঞান ফেরার পর আমি জানতে পারি বাবা মিষ্টি আর রিয়া আপুকে মেরে ওরা ওই বাংলাতে আগুন লাগিয়ে দেয়, আর আমায় বাংলাদেশ মানুষের কাছে ভিলেন বানিয়ে দেয়। আমি নাকি আমার আপন বোন আর গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে মেরে ফেলেছি। বাবা সেই কাজ দেখে ফেলে বিদায় আমি নাকি বাবাকেও মেরে ওই বাংলাতে আগুন লাগিয়ে দেই। রুমি কথাগুলো বলছিল আর চোখের জল মুছছিল। বাকি সবার চোখে জল। রাহুল একপাশে মাথা নিচু করে চোখে জল ফেলছে। রাহুলকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো কাছেই নেই। সবাই মাথা নিচু করে আছে। রাহুল মাথা নিচু করে চোখে জল মুছে নেয়। রাহুল তখন তার মাথায় কারো হাতের স্পর্শ পায়। স্পর্শটা তার চেনা। তখন রাহুল বলে, মা। আমি মাথা তুলে উপরে তাকাতে দেখলাম মায়ের চোখের জল। আমি মাকে জড়িয়ে কান্না করতে লাগলাম। মাও কান্না করছে। তখন ডলি বলে, নানু। ডলি চিৎকারে রুমি সহ সবাই উপরে মাথা তুলে তাকায়। তখন রুমি তার মাকে দেখতে পায়, দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন রাহুল বলে, মা তুমি এখানে আসলে কি করে? না মানে কে নিয়ে আসলো? তখন ওপাশ থেকে একজন বলে ওঠে, আমি লোকটার কথা শুনে পাশে তাকাতেই দেখলাম জেমস ভাই। আমি তখন জেমস ভাইকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, ভাই আপনি কখন আসলেন? আর আপনি আসবেন আমায় বললেন না? আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, আর আমি আসবো না?
ছোট ভাইয়ের বিয়ে মানে? আজকে তোর বিয়ে তিথির সাথে। কি? আমি করবো না বিয়ে। কেন? যে ঝগড়াটায় মেয়ে কথায় কথায় ঝগড়া করে। আরে ভাইয়া, তোদের মানাবে খুব সুন্দর। ওরে বান্দরনি, তুই কোথায় ভাইকে সাপোর্ট করবি, তা না করে ওই তিতা জুসকে সাপোর্ট করবি? তখন তিথি রাহুলের সামনে এসে দাঁতে দাঁত চেপে বলে, ওনার সাথে আমার কিছু কথা আছে, তোমরা ছাদে থাকো, আমরা কথা শেষ করে আসছি। এই বলে তিথি রাহুলকে টানতে টানতে নিচে নিয়ে যায়। আর এদিকে সবাই হাসছে। তিথি রাহুলকে তার রুমে নিয়ে দরজা লাগিয়ে রাহুলের গলা টেনে বলে, কি বলি তুই আমাকে বিয়ে করবি না? ঠিকই বলেছি, আর তুমি আমায় তুই তুই করে বলছো কেন? বেশ করেছি বলেছি, ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যাও, না হলে কি? এখনই বাসর করে নিব। কি বেয়াদব মেয়ে মাইরি। ওই কথা না বলে খাটে চল, নইলে এখন ওইটা জোর করে নিব। ওইটা মানে? দেখবা নাকি? রাহুলের দিকে এগোতে লাগলাম। না, আমি বিয়েতে রাজি। তখন রাহুল রুম থেকে বেরিয়ে সবাইকে বলে সে বিয়েতে রাজি। কবুলবেলার সময় জেমস রাহুলকে বলে, ভাই বললেন বিয়ে করবেন না, তারপর বা বিয়ে করতে রাজি হলেন, বুঝলাম না। ভাই বিয়ে না করলে ওটা নিয়ে নিত। কি নিত? বলা যাবে না, আপনি বিয়ে করে নেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই, আপনার দরকার লাগবে আবার আমাদের। আমি আসি ভাই, আপনি আমায় একবার বলবেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই চলে যায়। জেমসও চলে যায় তার দেশে। তখন তার রুমে যাওয়ার সময় দেখতে পায় রাহুল দাঁড়িয়ে আছে বাবা, রিয়া, আপু আর মিষ্টির ছবির সামনে নিয়ে। তখন রুমি এসে রাহুলকে বলে, কি রে ভাইয়া দাঁড়িয়ে আছিস যে? আজকে বাবা, মিষ্টি আর রিয়া আপু নেই, ওরা থাকলে কত ভালো হতো না বল? ভাইয়া ওদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। যা রুমে যা, রাত হয়ে গেছে অনেক। যাচ্ছি, আগে পাঠক আর পাঠিকাদের কাছ থেকে দোয়া আর বিদায় নিয়ে নেই। ও আচ্ছা, আমার সালাম দিস ওদের, আর বলিস শীঘ্রই দেখা হবে আবার। আচ্ছা যা। যাচ্ছি। তো পাঠক আর পাঠিকাগণ আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। জানি না এই তিতা জুস আবার কি করে আমার সাথে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।